পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে সূর্য 6 মাস ধরে ওঠে না আর 6 মাস ধরে ডোবে না। এমন এক অঞ্চল যেখানে তাপমাত্রা এতটাই কম যে এক ফোঁটা জলও মুহূর্তে বরফ হয়ে যায়, আর মানুষ টিকে থাকতে লড়াই করে প্রকৃতির সঙ্গে। সাদা বরফের নিচে লুকিয়ে আছে অজানা রহস্য, ভয়ঙ্কর ঝড় আর আশ্চর্য সব প্রাণীর জীবন কাহিনী। এই শীতল নিঃশব্দ পৃথিবীর নামই মেরু অঞ্চল। তাহলে চলো বরফে ঢাকা এই রহস্যময় জগতে একসাথে শুরু করি আমাদের অভিযান। আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেখানে বরফে পুরো ঢাকা, চারিদিক শুধু সাদা আর সাদা। দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আচ্ছা, এই জায়গাটার নাম তোমরা বলতে পারবে? কেউ জানো? জানলে কমেন্ট করো। তো এটাকে আমরা কি বলি? মেরু অঞ্চল। আচ্ছা, আগের দিন তোমরা মরুভূমি পড়লাম, তো এবার যে মেরু অঞ্চল পড়ছি, এখানে কি কোনো জীব বাস করে? বা এত ঠান্ডার মধ্যে কেউ বসবাস করলে তারা কিভাবে সেখানে টিকে রয়েছে, তাই তো? কিভাবে জীবনযাপন করছে সেখানে? বা এই ঠান্ডার মধ্যে কোনো জীব যে বাস করবে তার জন্য কি কি পরিবর্তন তার মধ্যে হয়েছে, এই সব নিয়ে আমাদের আজকের টপিক পরিবেশ ও সংকটের পার্ট 5, যেখানের মধ্যে আমরা পড়বো মেরু অঞ্চল। তো স্কুলওয়ালার পক্ষ থেকে আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। আজকে আমরা চলো তাহলে স্টার্ট করা যাক। এখানের মধ্যে এই টপিকটা পুরো ইন্টারেস্টিং। যে ভাবো তুমি একদম কোথায় গেছো? মেরু অঞ্চলে। তো মেরু অঞ্চলে গিয়ে মানে জাস্ট কল্পনা করো তুমি এখন ক্লাসে নেই, রুমে নেই, তুমি মেরু অঞ্চলে ঘুরতে গেছো আমার সাথে, আমি তোমাদেরকে ট্যুরে নিয়ে গেছি। ওকে, তাহলে চলো। মেরু অঞ্চলের জীবজগৎ, যেটা আমাদের আজকের পড়ার টপিক, কি বলছে। আর হ্যাঁ, বলে রাখি প্রথমেই যে তোমরা একটা কিন্তু খাতা একটা পেন নিয়ে বসো, কারণ এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা লাইন তোমার পড়া দরকার। নয়তো যদি কিছু মানে উল্টো কিছু কোশ্চেন আসে বইয়ের লাইন থেকে, তখন কিন্তু মনে আসবে। তো ইম্পর্টেন্ট গুলো খাতায় লিখবে, বাকিগুলো কিন্তু মন দিয়ে শুনবে। ওকে, চলো তাহলে কি বলছে দেখো। এটা তোমাদের পুরো বইয়ের, আর হ্যাঁ, বইটা খুলে রাখো, এটা কিন্তু আরো তোমাদের হেল্পফুল হবে। ওকে, মেরু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? তাহলে প্রথম কোশ্চেন আমাদের বলছে যে কোন অঞ্চলকে আমরা মেরু অঞ্চল বলবো। কি বলছে দেখো, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হলো মেরু অঞ্চল। তাহলে আমাদের যদি পৃথিবীকে দেখি, একদম উত্তর দিক আর দক্ষিণ দিক, তোমার এখানে তো নিরক্ষরেখা, সুমেরু, কুমেরু এরকম পড়েছে তো। তো ওই যে ভাগটা রয়েছে ওখানে কিন্তু মেরু অঞ্চল রয়েছে, উপরের দিক আর নিচের দিকে। উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চল আর্কটিক বা সুমেরু, এবং দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চল হচ্ছে অ্যান্টার্কটিকা বা কুমেরু। তাহলে যেটা বললাম যে উপরের দিকে উত্তরে কি রয়েছে? সুমেরু, আর দক্ষিণে কুমেরু। তোমরা ভূগোলে পড়ে থাকবে জিনিসটা যে সুমেরু কি আর কুমেরু কি। ওকে, এখান থেকে তাহলে ইম্পর্টেন্ট কি, যেটা আমি অলরেডি লাল রেড কালারে দিয়ে রেখেছি, যে যেটা উত্তর মেরুতে রয়েছে তাকে আমরা কি বলি? সুমেরু। আর সেইটাকে কি বলা হচ্ছে? আর্কটিক। আর্কটিক। আর দক্ষিণ মেরুকে ঘিরে যেটা রয়েছে ওকে বলা হচ্ছে অ্যান্টার্কটিকা বা কুমেরু। ওকে, তাহলে এইটা কিন্তু এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যে বললাম খাতা নিয়ে বসো, তার মধ্যে কিন্তু এটা লিখে রাখবে। এরকম ভাবে পয়েন্ট করতে পারো যে উত্তর মেরু, আর তারপর হচ্ছে আর্কটিক, আর হচ্ছে সুমেরু। ওকে, মনে থাকে যেন। নেক্সট কি বলছে, আর্কটিক অঞ্চল হলো প্রায় সমস্ত সুমেরু মহাসাগর তাকে ঘিরে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশের দেশ বা তাদের প্রান্ত সীমা সমূহ। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আর অ্যান্টার্কটিকা অঞ্চল হলো অ্যান্টার্কটিকা মহাদেশ ও তাকে ঘিরে থাকা কুমেরু মহাসাগরের অংশবিশেষ অঞ্চল সমূহ। এখানে তেমন কিছুই না, জাস্ট এই এলাকাগুলো দেওয়া রয়েছে, কিন্তু এখান থেকে তুমি কোশ্চেন খুঁজে যাবে এমসিকিউ, যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। নেক্সট তোমাদের বইতে একটা টুকরো কথা দেওয়া রয়েছে, যেখানের মধ্যে কি দেখবে না, গ্রীষ্মের ঠিক মধ্যভাগে আর্কটিক মানে কি বলেছিলাম, সুমেরু উত্তর দিকে রয়েছে, আর অ্যান্টার্কটিকার যেটা তোমার কি কুমেরু দক্ষিণ দিকে রয়েছে। ওকে, অন্তর্ভুক্ত অঞ্চল সমূহে প্রায় 24 ঘন্টা সূর্যের আলো থাকে। তাহলে কি বলছে, যখন আমাদের সামার সিজন গ্রীষ্মের মিডিল সময়ে, তখন 24 ঘন্টা তখন কিন্তু তোমার সূর্যের আলো রয়েছে। মানে আমাদের এখানে কি থাকে, 12 ঘন্টা 12 ঘন্টা করে ডিভাইড থাকে। তো ওই যে 24 ঘন্টা পুরোটা আমাদের রাত হয়, তো যখন রাত আসে না, পুরো একদম সারা দিন সূর্যের আলো।
এবার ভাবো তোরা ঘুমাবে কিভাবে? তুমি তো রাত হলে ঘুমিয়ে পড়ো, তখন কিভাবে ঘুমাবে? আচ্ছা, আর্কটিক বা সুমেরুর জীবজগতের প্রধান বৈশিষ্ট্য হলো তাহলে এই দেখো বারবার ধরে আসছে কিন্তু আর্কটিক, সুমেরু উত্তর, অ্যান্টার্কটিকা, কুমেরু দক্ষিণ। ওকে, তাহলে প্রথমে উপরের দিকে আসো। আর্কটিক বা সুমেরুর জীবজগতের প্রধান বৈশিষ্ট্য হলো জলজ স্তন্যপায়ীদের প্রাধান্য। তাহলে এর প্রধান বৈশিষ্ট্য কি? এখানে জলজ স্তন্যপায়ী দেখতে পাওয়া যায় যারা জলে বাস করে। এর মধ্যে উল্লেখযোগ্য কি? তিমি, তোমরা জানো যে তিমি স্তন্যপায়ী প্রাণী। নেক্সট হচ্ছে তোমার শিল, সি লায়ন, বলগা হরিণ, কুকুর ও ডলফিন। তাহলে এরা কি বাচ্চা দেয়, স্তন্যপায়ী। এইগুলো তোমার কি দেখা যাচ্ছে না, জলজ, তাহলে এরা জলের মধ্যে রয়েছে। এটা কোথাকার বৈশিষ্ট্য? তোমার উত্তর মেরু বা সুমেরু বা আর্কটিক অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এছাড়াও রয়েছে মেরু ভাল্লুক, আর্কটিক টার্ন নামক পাখি ও মস, ঘাস, লাইকেন, বার্ড, উদ্ভিদ। অত জানার দরকার নেই। এখান থেকে দুটো জিনিস মনে রাখবে, যে তোমার ওই সুমেরু এবং কুমেরুর আর্কটিক বা অ্যান্টার্কটিকা, ওখানে যখন গ্রীষ্মের মধ্যভাগ তখন কিন্তু 24 ঘন্টা সূর্যের আলো রয়েছে। নাম্বার 1 পয়েন্ট ইম্পর্টেন্ট, এখানে লিখে রাখলাম। নেক্সট ইম্পর্টেন্ট কি এখানে রয়েছে, আর্কটিক বা সুমেরু জীবজগতের প্রধান বৈশিষ্ট্য কি? এখানের মধ্যে জলজ স্তন্যপায়ী দেখা যায়। এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে জলজ স্তন্যপায়ী কোথায় দেখতে পাওয়া যায়? সুমেরুর জীবজগতের মধ্যে। ক্লিয়ার? আর এখান থেকে তুমি এগুলো দেখে রাখতে পারো যে কোন কোন স্তন্যপায়ী দেখা যায়। তিমি দেখা যায়, শিল দেখা যায়, শিল আয়ন, বলগা হরিণ, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে দেখো প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলছি। এবার তোমরা যখন বই খুলবে ক্লাস 8 এর, দেখবে অনেক হাবি যাবে, অনেক কিছু লেখা রয়েছে। সব কিন্তু ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো, এমসিকিউ বলবো, এসএকিউ এলেও প্রত্যেকটা বলে দেবো, তো পাশে লিখে রেখে দিও, যেটা তোমাদের পরীক্ষার সময় কিন্তু হেল্পফুল হবে। তো এবার দেখো এখানের মধ্যে অনেক জীবজন্তু রয়েছে, পেঙ্গুইন রয়েছে আমাদের, তোমরা দেখেছো কার্টুন, দেখেছো অনেক কার্টুনে, তো পেঙ্গুইনের ছবি দেখে থাকবে। সিল রয়েছে, তিমি ফিমি, অনেক কিছু কিন্তু জীবজগৎ রয়েছে যাদের সম্পর্কে আমরা পরে দেখছি। ওকে, নেক্সট চলো, কি করে এত ঠান্ডাতেও সুমেরু প্রাণীরা বেঁচে থাকে। তাহলে এই যে বললাম সুমেরুতে বা আর্কটিক যেটা রয়েছে প্রচন্ড ঠান্ডা, ভাই এখানে তো তোমার এখন একটু ঠান্ডা পড়ছে তাতেই মানুষ লেপ কম্বল ছাড়ছে না, তাহলে অত ঠান্ডাতে কিভাবে থাকবে? তার জন্য তাদের কিছু করতে হবে, বিনাতে থাকতে পারবে না। কি করবে না, শীত ঘুম। তাহলে দুটো জিনিস করছে দেখো, একটা হচ্ছে প্রথমে লেখা রয়েছে কি শীত ঘুম, মানে যাকে ইংলিশে বলে হাইবারনেশন। যদি তোমরা আমার যে আগের পার্টটা পড়ালাম, মরুভূমি পড়িয়েছি আগের ভিডিওতে, ওটা দেখে থাকো, তাহলে ওখানে দেখবে আমি একটা কথা বলেছিলাম গরম ঘুম বা গ্রীষ্ম ঘুম যেটাকে এস্টিভেশন, আর এটা হচ্ছে তোমার শীত ঘুম বা হাইবারনেশন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমি বলেছিলাম কি গরম ঘুম বা এস্টিভেশনের সময় গোটা গরমকাল যে পিরিয়ড রয়েছে, সামার পিরিয়ডটা, ওখানের মধ্যেও ঘুমিয়ে যাবে। ওর বডির শ্বাসক্রিয়া বলো, হার্ট রেট যেটা, হৃদস্পন্দন, ওটা কিন্তু তার মানে হালকা হয়ে যাবে, নিষ্ক্রিয় একদম, মানে কেন ও কিছু অ্যাক্টিভই করছে না, কোনো কাজ করছে না, না খাওয়া দাওয়া না, কিচ্ছু করছে না, জাস্ট ঘুম। তো ওটা হয়েছিল গরমকালে ঘুমাচ্ছে। আর এ কি করছে, গোটা যেহেতু দেখো ওটা কি ছিল মরুভূমি, মানে সেখানে গরম, তো গরম সহ্য করতে পারবে না, পুরো গরমকালটা চলে গেল ঘুমে। এখানে কি আমরা পড়ছি এখন ঠান্ডা, একদম আমরা মরুভূমিতে রয়েছি, এই সরি মেরু অঞ্চলে রয়েছি, চারিদিক পুরো ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তাহলে যত এবার এর মধ্যেও তো লাইট আসছে, তাহলে যখন হালকা গরম হবে তখন না হয় জেগে কাজ করা যাবে, বাকি টাইমটা তো ঘুমানো যাক। তাহলে এরা কি করছে, পুরো শীতকাল যেটা রয়েছে ঠান্ডা, ওইটাতে কিন্তু এরা শীত ঘুম বা হাইবারনেশনে চলে যায়। তাহলে এটা এদের একটা এর পদ্ধতি। ওকে, নেক্সট হচ্ছে তোমার পরিযান বা মাইগ্রেশন। এই মাইগ্রেশন কথাটার মানে কি? মাইগ্রেট করা মানে কি? নাম শুনেছো কখনো মাইগ্রেশন, মাইগ্রেট? তো দিদিরা কোনোদিনও কলেজে বলে দেবে মাইগ্রেশনে, অন্য কলেজে যায় তখন। তো মাইগ্রেশন বা যেটা তোমার পরিযান মানে হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করলো, মাইগ্রেট করলো। তো এরা কি করছে দেখো, একদল তো শীতকালে পুরোই ঘুমিয়ে কাটিয়ে দিল, আরেকজন কি করছে, বলছে শীতকালে এখানে থাকবোই না, ধুর ছাই, আমি অন্য জায়গায় চলে যাবো। তো তার কি হচ্ছে, তলপি সব গুছিয়ে নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে যেখানে একটু গরম। কারণ আমার যদি ঠান্ডা সহ্য না হয়, কেন থরি আমি ঠান্ডাতে থাকতে যাবো, তো গরম পড়ুক একটু হোক তারপরে আসবো, আমি শিফট হয়ে যাই। কারণ ঘুমিয়ে থাকবো কেন, আমার তো খাবার দরকার, কাজ আছে নিশ্চয়ই কোনো না কোনো। তো তাই জন্য এটা কি করছে না, অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে, পরিযান করছে, মাইগ্রেট করছে।
ক্লিয়ার? ওকে, তাহলে এক বাসস্থান ছেড়ে অন্য বাসস্থানে যাওয়াই হলো পরিযান। আমি এখানে ছিলাম, এখানে প্রচন্ড হিট রয়েছে, এই ঠান্ডা রয়েছে, সরি কোল, আমি এখানে কি হলাম, শিফট হয়ে গেলাম। এটাই হচ্ছে তোমার মাইগ্রেশন, পরিযান বা মাইগ্রেট করা। ম্যাপ বা কম্পাসের সাহায্য ছাড়াই নানা প্রাকৃতিক চিহ্ন, পর্বত, নদী, তটরেখা, উদ্ভিদ বা গতি প্রকৃতি দেখতে সুমেরুর বহু পাখি, বলগা হরিণ, জীবজন্তু যেমন বলগা হরিণ খাদ্যের সন্ধানে বা বাচ্চা দেওয়ার জন্য ঠান্ডা জায়গা ছেড়ে অপেক্ষাকৃত গরম জায়গায় পাড়ি দেয়। হ্যাঁ, আরেকটা কথা, এই এত ঠান্ডার মধ্যে না ওই পাখিগুলো বাচ্চা পারে না, ওই স্তন্যপায়ী প্রাণীগুলো, তো তখন তারা কিন্তু হয় শিফট হয়ে যায় বা ওই টাইমটাতে বাচ্চা দেবেই না, এবার শিফট হয়ে তো অন্য জায়গায় বাচ্চা দিল বা পুরো শীতঘুমে চলে গেল, কিছুই করবো না আমি, এরকম হতে পারে। তাহলে এখানে ক্ষেত্রে কি বলছে যে বাচ্চা দেওয়ার জন্য খাবারের সন্ধানে এরা কি করছে, সুমেরু ছেড়ে অন্য জায়গায় শিফট হচ্ছে যেখানে এত ঠান্ডা থাকবে না। তবে এই যে শিফট হচ্ছে, এটা কিন্তু গুগল ম্যাপ ইউজ করছে না। আমরা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি করি, গুগল ম্যাপ দেখে চলে যাই, এটা কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে না, কারণ কাছে স্মার্টফোন তৈরি না আছে। তো এরা কি করবে, এই যে প্রাকৃতিক কিছু পর্বত হয়ে গেল যে এটা এখানে রয়েছে, এরকম তো সীমানা ওরা রেখে দিয়ে যায়। জায়গার কথা শুনেছো তো, যে ধান ছড়িয়ে ছড়িয়ে যেত যে ফিরে আসার জন্য, ওরা কিন্তু সেরকম প্রাকৃতিক উপায় কাজে লাগিয়ে কিন্তু যায়। ওকে, নেক্সট বলছে যে আর্কটিক টার্নরা প্রায় 11,000 মাইল পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছায়। তাহলে এরা কি কতটা, দেখো 11,000 মাইল, 11,000 মাইল কিন্তু এরা পাড়ি দিয়ে একদম একদম এন্ড, কোথায় সুমেরু আর কোথায় কুমেরু, পুরো উপর থেকে নিচে, এখান থেকে এখানে কিন্তু ওরা শিফট হয়ে যায়। তাহলে এই দুটো আশা করি বোঝা গেল, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, একটা বাদ দেওয়ার মতো নয়, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোশ্চেনের জন্য। ওকে, তো আসতে পারে যে শীত ঘুম বা হাইবারনেশন কি, পরিযান বা মাইগ্রেশন কি। যখন তোমরা এ সলভ করবে, কোশ্চেন ব্যাংক দেবে, ডিরেক্ট কোশ্চেন রয়েছে এখানে এসিকিউ। ওকে, কি তাহলে করবে, নাম এগুলো কি ব্যাপারগুলো জেনে রাখবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ এই যে এই প্রাণীটা একদম নিষ্ক্রিয়, দেখো একদম ঘুরতেই মেরে ঘুমিয়ে পড়েছে, এর উঠবে না। গোটা শীতকাল যতদিন থাকবে, যতটা মানে যখন একটা পিরিয়ড থাকে ওখানে, যে এমন নয় যে কোনোদিনও গরমকাল আসে না, একটু মানে অল্প যখন হবে তখন ফিরে আসবে, বাট গোটা শীতকালটাই ঘাপটি মেরেই পড়ে থাকবে। সেটা ক্লিয়ার? এর প্রত্যেকটা মানে না খেতে যাবে বাইরে, না কোনো কিছু ওর জীবনের লক্ষ্য পূরণ করবে, কিচ্ছু করবে না, জাস্ট ঘুম। আমরা ঘুমাতে বলে এরকম ভালো হতো না, পুরো একদম এক্সাম সেশনে ঘুম হয়ে যেত। ওকে, নেক্সট বলছে, আচ্ছা আমি বললাম যে যে যখন ঠান্ডা থাকে তখন ওরা ডিম পারে না, তা ডিমটা পারে কখন, কখন সুমেরুর প্রাণীরা বাচ্চা দেয় বা ডিম পারে? কোশ্চেন আসবে যে কখন, আমি তো বললাম যে মাত্র ওরা তো ঠান্ডায় পারে না, তো কখন দেয়? সবাই ওই অনুযায়ী শিফট হয়ে ডিম দেয়। কি বলছে দেখো, সুমেরু শীতকালে প্রচন্ড ঠান্ডায় বেশিরভাগ জীবই বাচ্চা দেয় না, কারণ বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত খাদ্যের অভাব হয়। একে তো অত ঠান্ডায় নিজেরাই বেরোতে পারছে না, তারপর যদি বাচ্চা পারে, সেই বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবার দরকার, অত খাবার থরি না জোগাড় করতে পারবে, তাই জন্য কি করে না, ওই টাইম বাচ্চারা নেয় না। তাই বসন্তের শেষ থেকে প্রাণীরা নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয় আর স্বল্পস্থায়ী গরমের দিনগুলোতে বাচ্চা দেয় বা ডিম পাড়ে। তাহলে আগেটা কি ছিল যে কিছু জীব রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে সেখানে ডিম দিচ্ছে, আর একদল কি বলছে, যখন অল্প সময় স্বল্পস্থায়ী কিছুদিন আসবে আবার কেউ কেটে যাবে, স্বল্পস্থায়ী যে গরমকালটা আসে ওখানে কিন্তু সে তার ডিমটা দেয়। ওকে, শীতকালে দেয় না কেন, এখান থেকে যে কোশ্চেন আছে এগুলো খুব একটা কোশ্চেন আসে না, বাট বড় কোশ্চেনের মধ্যে আসতে পারে। তো রিডিং পড়ে রাখো, এগুলো মুখস্থ করার কিছু নেই, বানিয়ে গল্পের আকারে লিখে দেবে। স্বাভাবিক, তুমি ভাবো না জাস্ট কেন ডিম পারবে না, অত ঠান্ডার মধ্যে নিজেই বেরোতে পারছে না, তো বাচ্চাকে কি খাওয়াবে, তাই না? তাহলে ডিমটা পারবে কখন, হয় তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও, বা আমার পক্ষে যেটা অনুকূল নয়, প্রতিকূল পরিবেশ, আমি সেখানে ডিম পারবো কেন, যখন তোমার হচ্ছে গরমকাল আছে তখন তুমি ডিম পারো, তাই তো? এগুলো জাস্ট গল্প। এ সময় গাছে গাছে ফুল আসে, যাতে শরতের আগে গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মেরু ভাল্লুকেরা আবার বাচ্চা দেওয়ার জন্য শীতকালকে বেছে নিয়েছে। তাহলে মানুষ কি মানে মানুষ বলতে অন্য জীবগুলো যেখানে শীতকালকে অ্যাভয়েড করছে, মেরু ভাল্লুক আবার কি করছে, শীতকালেই বলছে আমি ডিম দেবো, বাচ্চা দেবো। এরা শীতকালে শিশু ভাল্লুকের জন্ম দেয়, শীতের মাসগুলো বরফ বরফ গুহায় এতে লুকিয়ে রাখে। এ সময় শিশুরা মা ভাল্লুকের দুধ খেয়ে বেঁচে থাকে।
বসন্ত আসার সঙ্গে সঙ্গে এরা গুহা থেকে বেরিয়ে আসে। তাহলে বেশিরভাগ প্রাণীরা মানে ম্যাক্সিমাম কি করছে, বলছে আমি শীতকালে বাচ্চা দেবো না, কারণ ওই টাইমে বাচ্চাকে খাওয়ানোর মতো কোনো উপকরণ আমার কাছে থাকবে না, কারণ শীতকালে আমি নিজেই বেরোতে পারছি না। সে জায়গায় দাঁড়িয়ে মেরু ভাল্লুক বলছে না, আমি শীতকালে ডিম দেবো, আমার শীতের সময়টাই পছন্দ। আর ওই শীতকালেও তখন কি করছে, ওই মেরু ভাল্লুক গুলো তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, পরে যখন গরমকাল আসছে তখন তারা সবাই মিলে একসাথে বাইরে বেরোচ্ছে ঘুরতে। আচ্ছা, তো এই মেরু ভাল্লুক মানে যেগুলো তোমার সুমেরুর মধ্যে রয়েছে, বা আচ্ছা সুমেরুকে কি বলে থাকে, আর্কটিক, তাই তো বলেছিলাম। আচ্ছা আমি তো বলে দিলাম সুমেরুটা, কুমেরুটা তোমরা কমেন্ট করো তো কি বলেছিলাম, ভিডিওটা পজ করা যাও। তো মেরু ভাল্লুকেরা কিভাবে সুমেরুতে বেঁচে থাকে, কোশ্চেন, যে আমরা তো গেলে আমাদেরকে দিলে একদিনেই আমরা যে সোয়েটার পরে না যাই ওই ফ্রিজ, তো সেই জায়গায় ওরা কিভাবে বেঁচে রয়েছে, ওদের দিয়ে কি হয়েছে এমন যে ওখানে থাকতে পারছে। ভাল্লুকের গায়ের সাদা লোম বরফ, আচ্ছা মেরু ভাল্লুকটা দেখে নাও আগে ফটো, দেখো বিরাট বড় মেরু ভাল্লুক, তাই তো, কি করছে, খাচ্ছে, মাছ খাচ্ছে। তাহলে এদের দিয়ে কি সাদা সাদা লোম রয়েছে না মেরু ভাল্লুকের, এগুলো না খুব ডেঞ্জারাস হয়ে থাকে, মানে যারা ঘুরতে যায় তাদের পক্ষে খুব ডেঞ্জারাস হয়ে থাকে, যারা ওই বাইরের দিকে যায় না পাহাড়ি এলাকায়। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, দেখলে তুমি সাদা লোম রয়েছে বরফে ঢাকা, সাদা লোম বরফ ও তুষারের রঙের সঙ্গে মিশে যাওয়ায় সহজে কিন্তু এদেরকে চেনা যায় না, চলমান অবস্থায় চেনা যায় না। এর ফলে শিকারের উপর এদের অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়। এদের লোমের তন্তুগুলো খুব স্বচ্ছ, যা সূর্যের আলো শোষণ করে তাপ ধরে রাখতে সাহায্য করে থাকে। তাহলে কি বলছে যে এদের কালার দেখো পুরো হোয়াইট কালার, তাই তো। তাহলে এরা যখন কি হয়, আচ্ছা মরুভূমিতে পড়েছিলাম জারবিল একটা, যে কিউট বলেছিলাম, তো ওর কি থাকলো বালির মতো সেম কালার ছিল, ফলে তারা কি হচ্ছে মিশে গেছে বালির সাথে, তো যখন তারা চলছে অতটা বোঝা যাচ্ছে না। ঠিক সেম কেস এখানেও, এর কালারটা এমন যে একে যখন চলাফেরা করছে তখন এ হয়ে যাচ্ছে হোয়াইট কালার, তো বোঝা যাচ্ছে না। আমার তো রেড, আমি এখান থেকে গেলে বোঝা যাবে, কিন্তু আমি যদি হোয়াইট পরতাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো অনেকটা অনেকটা মিশিয়ে যেত, তাই না। তাও তো আমার মানে রিয়েল আর ভার্চুয়াল আলাদা হচ্ছে দুটো, কিন্তু এক হলে মিশে যেত। তো ঠিক এও কিন্তু ওইভাবে মিশে গেছে বরফের সাথে, এবং ওই মিশে যাওয়ার ফলে ও কিন্তু শত্রু মানে ওর যে শিকার মানে শিকার ধরবে ওটার উপর কিন্তু সহজে অ্যাটাক করতে পারছে, এবং খাবার সংগ্রহ কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। আরেকটা কি বলছে এখানে, এদের শরীর গরম থাকে, কারণ এরা যে হিটটা আসছে ওই ওই যে তন্তুগুলো রয়েছে বর্ণের লোমগুলো, ওটা কিন্তু সূর্যটা ধরে রাখার ক্ষমতা রাখে। ঠিক কম্পেয়ার করো না, যেমন CO2 বাতাসের যে আলোটা আসছিল, সূর্য আলোটা ধরে রেখেছিল, তো কিন্তু এভাবে গরম সূর্য আলোটা ধরে রাখতে পারে। প্রবল ঠান্ডাকে আটকানোর জন্য এদের চামড়ার ওপর ঘন লোমের দুটি আস্তরণ থাকে, আর শরীরের একদম নিচের চামড়া কালো রঙের হয়ে থাকে, ফলে সূর্যের তাপ যতটা সম্ভব ধরে রাখা সম্ভব হয়। তাহলে এটা তোমরা ফিজিক্সে পড়বে যে আমরা গরমকালে কি জামা পরি, গরমকালে সাদা আর ঠান্ডাকালে কালো, তাপ ধরে রাখার ব্যাপারটা রয়েছে, তোমরা এইটা পড়বে, এই ফিজিক্সে পড়বে। তো ওটাই বলছে যে এদের ভেতরের চামড়াটা কালো থাকে, কেন কালো থাকে, যতটা সম্ভব হয়, যতটা পারা যায় আমার তাপ ধরে রাখা দরকার। মরুভূমিতে কি করছিলাম, তাপ বার করেছিলাম, ঠান্ডা গরম বেরোতে পারছিলাম না, রাত্রে বেলা বেরোচ্ছিলাম, কিন্তু এখানে কি করেছে, ভাই তুমি হিট দাও আমি ধরে রাখতে চাই, তো এরা কি চাইবে যতটা পারা যায় হিট দিয়ে আমাকে, তাই জন্য এরা কি করছে যে হিটটা ধরে রাখার চেষ্টা করছে, ভেতরে চামড়াটা কালো লেয়ার করছে, কারণ কালো জিনিস তাপটাকে ধরে রাখতে পারে। গরমকালে তোমরা কি পরবে, কালো ড্রেস পরবে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, মরুভূমি ছবি দেওয়া হচ্ছে মেরু ভাল্লুক। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মেরু ভাল্লুকের আরেকটা হাতিয়ার ফ্যাট। তাহলে ফ্যাট যাদের, যারা মোটা একটু, তো ফ্যাট সবচেয়ে খারাপ তা নয়, এর ক্ষেত্রে কিন্তু ফ্যাটটা হেল্প করছে, কারণ ওই ঠান্ডার মধ্যে অত প্রতিকূল পরিবেশেও কিন্তু বেঁচে থাকতে পারছে এই ফ্যাটের জন্য। ওকে, ফ্যাটকে সবচেয়ে খারাপ বলা উচিত নয়, তাই তো। ঠান্ডার হাত থেকে বাঁচতে এদের চামড়ার নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরো ফ্যাট থাকে, এবং সেজন্য এরা সহজে জলে ভেসে থাকতে পারে। তাহলে এদের চামড়ার নিচে কত সেন্টিমিটার, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, 10 সেন্টিমিটার পুরো ফ্যাট লেয়ার রয়েছে, এটা মোটা চর্বির লেয়ার রয়েছে। তার ফলে কি হচ্ছে যে হিটটা যেটা আসছে সেটা কিন্তু তার নিচে, এবং এর ফলে সহজে জলে ভেসে থাকতে পারে, এবং ফ্যাটের জন্য কিন্তু এদের ঠান্ডাটা অনেকটা কম লাগবে, কারণ এটা মোটা লেয়ার একটা। ওকে, তো দেখো দুটো কারণ হচ্ছে, একটা ঠান্ডাটা কম হচ্ছে, আরেকটা কি হচ্ছে যে ওই যে ফ্যাট ওটা কি হচ্ছে না জলের ওপর দিলে কোনো চর্বি বলো তেল বলো
জলে ধীরে ভাসে তো, তো ওই জন্য কিন্তু এটা একটা কারণ রয়েছে যে যখন এটা তোমার যেটা মোটা চর্বির লেয়ার রয়েছে জলে, এটা কি মানে মরুভূমিতে অনেক জলও রয়েছে, সরি মেরু অঞ্চলে, তো জলের উপর ভেসে থাকতেও কিন্তু এটা সাহায্য করবে। নেক্সট কি বলছে, জলে সাঁতার কাটার জন্য মেরু ভালুকের সামনের পায়ের থাবাগুলো, এটা খাওয়া না, থাবা হবে, থাবাগুলো আংশিকভাবে জোড়া থাকে। দেখো এই যে সামনে থাবাগুলো রয়েছে না, মাছের ক্ষেত্রে দেখেছো তো যে পাখনা থাকে, পাখনার মাঝে কি ফাঁক ফাঁক থাকে, থাকে না, জোড়া থাকে, জলপরি দেখেছো তো, এদেরও কিন্তু এরকম ভাবে পায়ের পাতাগুলো আমাদের এরকম ফাঁক করতে পারছি, কিন্তু ওরা পাবে না, এখানের মধ্যে জোড়া থাকে, যার ফলে কি করে সাঁতার কাটতে পারে। ওকে, নেক্সট কি বলছে, বড় ভারী সামনের পাও এ কাজে তাদের সাহায্য করে। এছাড়া এদের চোখও জলের অনেক জিনিস দেখতেও চিনতে সাহায্য করে। তাহলে এরা নিজেদেরকে এমন ভাবে চেঞ্জ করেছে যার ফলে ওরা ওই ঠান্ডা এলাকাতে বসবাস করতে পারে। তার জন্য তারা কি করেছে, ওরা জলের মধ্যে সাঁতার কাটতে হবে, তার জন্য নিজেদের বডির মধ্যে একটা ফ্যাটের লেয়ার তৈরি করেছে, ভেতরে চামড়া কালো করে রেখেছে যার ফলে বেশি তাপটাকে নিতে পারে, কারণ এরা তো ঠান্ডায় রয়েছে বেচারিরা, ওদের একটু গরমের প্রয়োজন। ওকে, আর কি করছে না, এদের পায়ের পাতাগুলো জোড়া রয়েছে আর তারা সাঁতার কাটতে পারে, এইগুলো কিন্তু ওদের মধ্যে বৈশিষ্ট্য হিসেবে রয়েছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কি বলছে, ভালুকের পা বরফের জুতোর মতো, জুতো, তাহলে ভালুকের পা কি বরফের জুতো। এদের পায়ের তালুতে যে বিশেষ ধরনের লোম থাকে তা বরফ ও তুষারের উপর দিয়ে হাঁটার সময় হড়কে যাওয়া থেকে আটকায়। দেখো যদি খুব পিচ্ছিল বরফ থাকে যেখানে, জায়গাটা স্লিপ করবে, এবার স্লিপ করতে চলতে পারবে না, তাই জন্য কি বলছে এখানের মধ্যে এই স্লিপ করে যাওয়াটা আটকানোর জন্যই কিন্তু তোমার লোম দেখতে পাওয়া যায়, এখানের মধ্যে ছবিটাতে দেখতে পাবে হয়তো, এর পায়ের মধ্যে, পুরো বডির মধ্যে তো লোম রয়েছে, পায়ের মধ্যেও লোম রয়েছে, যার ফলে তারা এখান দিয়ে চলার সময় কোনো প্রকার ভাবে স্লিপ না করে। নেক্সট, প্রায় 32 কিলোমিটার দূরে থাকা কোনো শিলের গন্ধও এরা শুঁকতে পারে। মেরু ভাল্লুকের কোনো প্রাকৃতিক শত্রু নেই, কিন্তু জীবজগতের 3টি আশঙ্কাজনক প্রাণীর মধ্যে, হ্যাঁ যেটা বলছি যে এদের কিন্তু ঘ্রাণ শক্তি, গন্ধ শোকার ক্ষমতাটা অনেক বেশি হয়ে থাকে। প্রায় 32 কিলোমিটার, বুঝতে পারছো 32 কিলোমিটার কতটা, ওখানে যদি কোনো সিল থাকে, সিলটা পরে দেখবো, ওর গন্ধ কিন্তু শুকে নিতে পারবে, মানে ওখানে যে আসছে ওটা বুঝতে পারবে। ওকে, আর কি, আর বলছে যে এদের তো আলাদা করে কোনো পার্সোনাল বা প্রাকৃতিক শত্রু নেই, কিন্তু তা সত্ত্বেও এদের আশঙ্কা মানে বেঁচে থাকার যে বিলুপ্ত প্রায় প্রাণী হচ্ছে তার মধ্যে কিন্তু এরা ইনক্লুড হচ্ছে, এদেরকে দেখতে পাওয়া যায় না। দেখো 3টি আশঙ্কাজনক প্রাণী যেটা রয়েছে, কি বাঘ রয়েছে, গরিলা রয়েছে, মেরু ভাল্লুক রয়েছে। এই বিলুপ্ত প্রায়, বিলুপ্ত, এগুলো আমরা পরে দেখবো ডেটা বুক অনুযায়ী, তো আজকে ভিডিও দেখবো একটু পরে জাস্ট। তো এটা জেনে রাখো এখানে যে 3টে যে আমাদের বিলুপ্ত মানে কি বলে আশঙ্কাজনক প্রাণী রয়েছে তার মধ্যে কিন্তু মেরু ভাল্লুক রয়েছে, যেমন শত্রু নেই কিন্তু তার মধ্যেও রয়েছে। মেরু ভালুকের সামনে সবচেয়ে বড় সমস্যা, বিশ্ব উষ্ণায়নের ফলে যে হারে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে তাতে বাসস্থান ও বিচরণ ক্ষেত্র ক্রমশই সংকুচিত হয়ে পড়ছে, তার ফলে বছর ধরে লোম চামড়া নখের জন্য এদের শিকারও করা হয়েছে। তাহলে এদের কিন্তু কোনো শত্রু নেই, কিন্তু তা সত্ত্বেও এরা যে বিলুপ্ত প্রায়, কেন, একমাত্র আমাদের জন্য। মেরু অঞ্চলে বরফ গলছে কেন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পড়িয়েছিলাম আগের চ্যাপ্টারে। তো এই বিশ্ব উষ্ণায়ন কি ব্যাপারটা বলেছিলাম তো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইড কি করে থাকে, হিটটা ধরে রাখে, কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্টে ঠিক আছে ভাই, তারপরে যদি এক্সেস হয়ে যায়, এবার গাছ কাটছি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, দেখো পুরো ব্যাপারটা রিলেট করো, ছাড়ো এসব, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমে মানে বেড়ে যায়, কেন বাড়ছে, গাছ কাটার ফলে, এই কারখানার ধোঁয়া, এর ধোঁয়া ওর ধোঁয়া, প্রচুর ধোঁয়া আসছে, যানবাহনের বাড়ছে, তার ফলে সেখান থেকে গ্যাস আসছে, তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে হিটটাকে সে ধরে রাখছে, এবার পৃথিবী যত হিট ধরে রাখছে, যত ধরে রাখছে তত কি হবে, গরম হবে, এবং যত গরম হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। যখন মেরু অঞ্চলের বরফ গলে যাবে না, তো সেই মানে বরফ ছিল ঠিক আছে ঠান্ডা, মেরু অঞ্চল ঠান্ডা, সবাই জানে ওদের ওখানকার জীবগুলো বসবাস করছে, ওরা ওদের মতো ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু যখনই ওই নির্দিষ্ট ছন্দ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবে, যখনই ওই বরফগুলো গলতে শুরু করবে, তার ফলে কি হবে, ওই বরফটা তো জল হচ্ছে, জলের বন্যার সৃষ্টি করবে, এরকম প্রচুর প্রবলেম কিন্তু দেখা যাবে। এবং এটা তো আমাদের পরে বন্যার সৃষ্টি করবে ঠিক আছে, কিন্তু
ওই যে মেরু অঞ্চলে জিনিস মানে যে যে জীবগুলো আছে তাদের কি হবে? তারা তো ওখানে থাকতে অভ্যস্ত, এবার ওদের যদি পরিবেশ চেঞ্জ করে দাও ওদের টিকতে পারবে না আর। তো তার মধ্যেও ওই যে পুরো ব্যাপারটা বললাম, ওই পুরো ট্র্যাপের শিকার হচ্ছে আমাদের এই কি মেরু ভাল্লুক। বোঝা গেল? ব্যাপারটা রিলেট করতে পারলে? হ্যাঁ, আর এছাড়া তো মানুষ ডিরেক্টলি এদের লোম চামড়া এই যে এত সুন্দর সাদা সাদা লোম রয়েছে, ওই থেকে অনেক জিনিস তৈরি হবে, ওই জন্য তো শিকার করছি। নেক্সট কি, মাছেরা যেভাবে কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে। তাহলে আমরা দেখলাম কি প্রথমে মেরু ভাল্লুকরা কিভাবে বেঁচে রয়েছে। এবার দেখবো যে মাছ রয়েছে পুকুরের মধ্যে কিভাবে রয়েছে ভাই, উপরে পুরো বরফ, বরফের লেয়ার, তার মধ্যে মাছ থাকবে কিভাবে? স্বাভাবিক কোশ্চেন যে দেখো ওপর থেকে যদি বরফ দেখি ভাবা স্বাভাবিক যে নিচের মধ্যেও বরফ রয়েছে। আসলেই কি তাই? চলো দেখা যাক। সুমেরু মহাসাগরের জলে প্রায় 240 ধরনের মাছ দেখতে পাওয়া যায়। শুদ্ধ মিষ্টি জলের পুকুর বা নদীতে ওপরের জল জমে বরফ হয়ে গেলেও নিচের স্তরের জল কিন্তু তরল থাকে। যেটা বললাম, এইটা ধরে একটা জলাশয়, তার মধ্যে এই পার্টটা তোমার কি হচ্ছে, আইস, বরফ হয়ে রয়েছে, কিন্তু নিচের পাটের মধ্যে জল দেখতে পাওয়া যায় এবং সেই জলের মধ্যে আবার মাছও বাস করে। লেখার মধ্যে তোমার কি রয়েছে, জল রয়েছে, এই জলের মধ্যে আবার মাছ রয়েছে, আর তাতে মাছের দিব্যি বেঁচে থাকে। আর নোনা জলের সমুদ্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রা কি নোনা জলের সমুদ্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলে জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয়। আচ্ছা, এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা দেখো, এটা প্রথম লাইনটা ইম্পর্টেন্ট না, সেকেন্ড যেটা বলছে শুদ্ধ মিষ্টি জলের পুকুর বা নদীতে উপরে জল জমে বরফ হলে নিচের স্তর তরল থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে, কারণ এই কনসেপ্ট দিয়ে বাকিটা বুঝতে পারবে। নেক্সট বলছে যে তাতে মাছেরা বেঁচে থাকে, ওই নিচে যে জলের পাটটা রয়েছে ওখানের মধ্যে মাছটা বাস করবে। স্বাভাবিক, উপরে তো বাস করতে পারবে না, উপরে বরফ রয়েছে। নেক্সট বলছে নোনা জলের সমুদ্রে, ওখানের মধ্যে সমুদ্র রয়েছে যেখানে নোনা জল রয়েছে, হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলে, হিমাঙ্ক মানে কি, যেখানে হিম হচ্ছে ওর নিচে তাপমাত্রা নেমে গেলে নুন গেলেও জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয়। তাহলে এদের এবং এদের দেহে কিছু অ্যান্টিফ্রিজ প্রোটিন, দ্যাটস ইম্পর্টেন্ট, অ্যান্টিফ্রিজ প্রোটিন, অ্যান্টি মানে কি, অপোজিট, বাধা দিচ্ছে, ফ্রিজ বরফ হতে, তাহলে এদের দেহ যাতে বরফে না হয়ে যায়, দেহের মানে একদম ঠান্ডায় জমে না যায়, তাই জন্য এদের মধ্যে অ্যান্টি ফ্রিজ প্রোটিন দেখতে পাওয়া যায়। দ্যাটস ইম্পর্টেন্ট টার্ম, অ্যান্টি ফ্রিজ। লিখে রাখো, খাতা যে লিখতে বলেছিলাম লিখে রাখো, অ্যান্টি ফ্রিজ প্রোটিন কাদের দেখতে পাওয়া যায়, মরু অঞ্চলের মেরু অঞ্চলের মাছেদের মধ্যে, যা দেহের ভেতরে জলকে বরফ হতে বাধা দেয়। তা দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে তোমার নুন আর একটা তোমার অ্যান্টিফ্রিজ প্রোটিন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, মেরু অঞ্চলে মাছ বাস করছে, মেরু ভাল্লুক বাস করছে। এবার দেখো তো যে মেরু অঞ্চলে মানুষও কি বাস করে। আচ্ছা বাদ দাও, মরু অঞ্চলে এটা তো মেরু, সুমেরু কুমেরু, মরুভূমিতে কি হয়েছিল, সেখানে তো গাছ বাস করছে, প্রচন্ড গরম, কিন্তু তা সত্ত্বেও মাছ বাস করছে, মানে মাছ থাকছে, গাছ থাকছে, তারপর হচ্ছে তোমার মানে বিভিন্ন উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের প্রাণী রয়েছে। তো যে মরুভূমি, ওখানের মধ্যে কিন্তু মানুষ থাকতো, তা আবার এই 1 বছর 2 বছর থেকে নয়, সেই আদিম কাল থেকে থাকতো। তো এখানেও কিন্তু আমার মেরু অঞ্চলেও কিন্তু তোমার মানুষের দেখা মেলে। কি বলছে দেখো, আর্কটিক বা সুমেরু, আমি বলে দিলাম যদি তোমার বলা উচিত ছিল যে আর্কটিকে কি বলা হয় তাকে, তাহলে সুমেরু। আচ্ছা, সুমেরুটা কোথায় রয়েছে, পজ করো, কমেন্ট করো, দেন ভিডিও দেখো। ওকে, সুমেরু রয়েছে আমাদের উত্তর দিকে। আরেকটা কোশ্চেন করি, দক্ষিণেরটা কি বলা থাকে, এটাও কমেন্ট করে দিও। আমরা আজ যাদের স্থায়ীভাবে বাস করতে দেখি তারা হলেন এস্কিমো। এই এস্কিমো নামটা কি তোমরা শুনেছো? এস্কিমো নামে একটা মানে আছে, মানে কি, যারা কাঁচা মাংস খান, কারণ ওখানে তো তোমার আগুন জ্বালিয়ে তুমি রান্না করে পুড়িয়ে খাবে এরকম তো নয়, কাঁচা মাংস খাই, তাদেরকে বলা হচ্ছে এস্কিমো। এদের পূর্বপুরুষেরা এশিয়া থেকে একটি ভূসংযোগ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছিলেন, আর আর যার আজ আর কোনোদিন কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে যে
মানে মানুষগুলো বাস করতো তাদেরকে কি বলতো এস্কিমো নামকরণ এই জন্য করা হয়েছে, কারণ তোমার হচ্ছে যারা কাঁচা মাংস খায়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি, যে এস্কিমো বলতে কি বোঝো আসতে পারে। তাহলে মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে বসবাস করছে তাদের আমরা কি বলছি, এস্কিমো। এস্কিমোর মাত্র 1 ঘন্টায় বরফ দিয়ে তাদের বরফ বাড়ি বা ইগলু, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ইগলু কি, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এমসিকিউ যখন তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবে দেখবে ডিরেক্ট কোশ্চেন আসছে, ইগলু কি। আমি যখন এইটা পড়তাম তখন এই কোশ্চেনটা আসছিল, ইগলু কি। তো ইগলু কি, তাহলে ওই এস্কিমোরা যে বরফ দিয়ে বাড়ি বানায়, যেটা মাত্র 1 ঘন্টায় বরফের বাড়িটা বানাতে পারে। ভাবতে পারছো, 1 ঘন্টায় বাড়ি বানিয়ে ফেলবে। আর আমাদের কি, টাকা নিয়ে আসো, এই কেনো ওই কেনো করতে করতে অনেকে তো বছর লেগে যায়। তো সেখানে 1 ঘন্টা, তাহলে আমরা এই স্কিম হয়ে যায় নাকি, কাঁচা মাংস খাবো। আচ্ছা, তাহলে ওই বরফের যে বাড়ি বানাচ্ছে ওগুলো কি বলেছে, ইগলু। এস্কিমোরা সবসময় কিন্তু ইগলুতেই থাকেন তা না, দূর গন্তব্যে এরা কিন্তু একদম যে একটা বাড়ি বানালাম 1 ঘন্টার মধ্যে বাড়ি বানাচ্ছি ওখানেই থাকবো ওখানেই খাবো তা না, দূর গন্তব্য কিন্তু এরা যায়। দেখো এটাই বলছে যে দূর গন্তব্যে চলার পথে কানাডার এস্কিমোরাই একমাত্র এ ধরনের বিশ্রাম আবাস তৈরি করে। তাহলে কি বলছেন, যে এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় তখনই কিন্তু এই ধরনের বাড়িগুলো দেখতে পাওয়া যায়। এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। স্বাভাবিক আমাদের মতো কি আর নর্মাল হবে, আমরা তো এখানে নর্মাল। তুমি ভাবো যে ছোট থেকে বড় প্রত্যেকেই ভাবে জীবনে অনেক চাপ রয়েছে, এইটা পড়ছে অনেক চাপ, ও সামনে পরীক্ষা, হ্যাঁ জীবন একদম ঝালাপালা। এদের কথা ভাবতে তো মানে পড়াশোনা তো বাদে দাও, তোমরা তো এত মানে আরামে একদম মা রান্না করে দিচ্ছে, খাচ্ছো, বিন্দাস স্কুল যাচ্ছ স্টাইল করে, আর তাতে এত কষ্ট। তাহলে এদের এদের কত কষ্ট ভাই, এরা তো থাকারই জায়গা নেই এদের, 1 ঘন্টার মধ্যে বাড়ি বানিয়ে রয়ে যাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে। এদের মতো হবে না পড়াশোনা করবে, কোনটা? আচ্ছা, তো নিশ্চয়ই পড়াশোনা করাটাকে চুজ করবে, ঠান্ডা দেশে দেশ কমতে হবে না আর। তাহলে চলো পড়ো, কি বলছে এখানের মধ্যে, যে এস্কিমো জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কোনো প্রাণী তাকে শিকার করতেই পারে, কোনো কিছু এফেক্ট মানে কোনো প্রবলেম হতেই পারে। তুমি এই বাড়ি থেকে বেরোলে তোমার অ্যাক্সিডেন্ট ফাক্সিডেন্ট কত কিছু হতে পারে, তাহলে এই জায়গাতে তারা এদিক ওদিক কত কি যাচ্ছে, আর ওদের জীবনের রিস্ক প্রচুর ভাই। দেখো এই চ্যাপ্টারটা পুরোটাই জাস্ট গল্প করে পড়ো, ওই দূরে দূরে মুখস্থ করবে আর ভুলবে, ওটা কিন্তু আর নেই। উত্তর মহাসাগরে ঠান্ডা জলের শিল, স্যামন, কড মাছ হলো এদের প্রধান খাদ্য। তাহলে এরা কি করছে, মাছ, মুরগি, হাঁস যা পাচ্ছে তাই ধরে খাচ্ছে, কিন্তু কাঁচা খাচ্ছে। হুম, নেক্সট কি বলছে দেখো, সেই সঙ্গে এরা হাঁস, খরগোশ, মেরু শিয়াল এমনকি মেরু ভাল্লুক ও তিমি শিকার করে তাদের মাংস খান। অনেক কষ্টে জীবনযাপন করছে ভাই এরা, এদের খাবার কোনো জায়গা নেই, থাকার জায়গা নেই, জীবন অনেক ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও কিন্তু এরা মেরু অঞ্চলের মধ্যে রয়েছে। বোঝা গেল আশা করি এস্কিমো আর এগুলো কি। দুটো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো লিখে দিলাম, এস্কিমো ভিভিআই দিলাম, এরকম করে পয়েন্ট করো খাতার মধ্যে, লিখবে এস্কিমো, বুলেট দিবে এস্কিমো, কি জিনিসটা লিখে দিলে, এগুলো কি বরফের তৈরি বাড়ি বা যে একটু বানিয়ে লেখার মতো লিখে দেবে, দুটো জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকিগুলো রিডিং পড়ে রাখবে, যদি কোনো বড় কোশ্চেন আসে বানিয়ে লিখতে পারবে। বানিয়ে লেখা আর মুখস্থ করা দুটো জিনিস আছে, বুঝলে। যখন তুমি কোনো টপিক পড়বে, ভালো করে ধরো না আমি এটা পড়লাম, তুমি বাদ দাও, বইটাই বাদ দাও, এই যে ভাববে যখন পরীক্ষার সময় যদি মুখস্থ করো দুলো দুলো, এই এস্কির মধ্যে একটা বাড়ি ছিল, এগুলো ছিল যেটাকে বরফ দিয়ে তৈরি ছিল, ভুলবে আবার। তুমি যদি জানো এটা জাস্ট গল্প করে ভাবো, দুটো পড়ার টেকনিক হয়, বুঝলে তো। ওই গল্প করে যেটা পড়তে বললাম, ওখানে কি হবে যে তুমি পুরো ভেবে নিলে যে হ্যাঁ এখানে একটা বড় মানুষ থাকতো, যাদের স্কিম ভালো থাকে, তারা একটা বরফের বাড়ি বানাতো এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, শুধু ওখানে থাকতো না, প্লাস তাদের মধ্যে জীবনে ঝুঁকি ছিল। কেন ঝুঁকি ছিল, কারণ সেখানের মধ্যে অনেক অ্যাটাক হতে পারতো, প্লাস এদের খাবারের সমস্যা ছিল, ওই মাছ টাছ তো কাঁচা খেত ধরে, হ্যাঁ হাঁস এগুলো যা পেতো। তো এগুলো কি হবে, গল্পের আকারে মনে থাকবে। যেহেতু বড় কোশ্চেন আসলো যে মরুভূমির জীবনযাত্রা, তা তুমি কি লিখবে, এই গল্পগুলো বানিয়ে লিখতে পারবে, তাই তো। বানিয়ে লেখার ক্যাপাসিটি কিন্তু এখন থেকে তৈরি করতে হবে, মুখস্থ বাদ দাও, মানে বই পড়ো আর যাই করো, বানিয়ে তোমাকে আলটিমেটলি লিখতে হবে, তবে তোমার সুন্দর নিজের ভাষা জ্ঞানটা বাড়াও। আস্তে আস্তে এখন যখন কোশ্চেন সলভ করো তখনই অনেক কিন্তু দেখতে পাবে। ওকে, তো ব্যাপারগুলো বুঝতে হবে আগে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটা গেল। নেক্সট কি বলছে দেখো, এস্কিমোদের জীবনের অপরিহার্য হলো কুকুর। এ দেখো,
এরা কি করছে, কুকুরকে কুকুরকে দেখবে, এটার মধ্যে দেওয়া নেই। তো মেরু অঞ্চল থাকবে, কুকুরকে কাজে লেগে কি করবে দেখো, পরিবারকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এস্কিমোদের শিকারের খোঁজে ঘুরে বেড়াতে হয়। স্বাভাবিক, যেহেতু বাঁচতে হবে, খাবার খেতে হবে, তাই এরা শিকারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে। এই যে এত যাবে এদিক ওদিক, তার জন্য কারা ইউজ করছে, কুকুরকে ইউজ করছে। আর তা খালি পায়ে ঘোরা সম্ভব নয়, তো এস্কিমোদের কুকুরে টানা স্লেজ গাড়ির ওপর নির্ভর করতে হয়। তাছাড়া শিকার চিহ্নিত করতেও কুকুরের ঘ্রাণ শক্তিকে এস্কিমোরা, তুমি দেখবে সিআইডির ক্ষেত্রে কি করে না, সিআইডিরা কি করে, দেখবে কুকুর নিয়ে যায় একটা করে, কারা কারা সিআইডি দেখো, দেখো নাকি? তো এখন দেখো না, আগে টিভি ছিল, অনেকে দেখে। তো সিআইডিরা কি করে না, কুকুরকে নিয়ে গেলে, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি প্রচুর ভাই, দেখবো কোথায় কি রয়েছে, কুকুর ঠিক খুঁজে বার করে নেয়, অনেক রিলসে দেখে থাকবে, রিলস এখন সব জামানা। তো ওই কুকুরকে কিন্তু ইউজ করে থাকে। দুটো ফায়দা হচ্ছে কুকুরের, একটা হচ্ছে যে এখান থেকে ওখানে যাবে, ঠান্ডা লাগবে পায়ে, ওটা কুকুরের কাজে কুকুরকে ইউজ করছে। এই যে কুকুরে টানা স্লেজ গাড়ি, স্লেজ গাড়ি কি, কুকুরে টানা গাড়ি যা। আচ্ছা, এখানে এই ইম্পর্টেন্ট, এই টাইমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, দেখে নেবো। হ্যাঁ, যে স্লেজ গাড়ি কি, কি লিখবে, ধরো তোমার কিছু মনে নেই, তুমি ভাবলে যে আমার তো কিছু মনে নেই স্লেজ গাড়ি কি, কিন্তু যখন ভিডিওটা দেখবে না, তখন মনে থাকবে যে স্লেজ গাড়ি বলে জিনিস ছিল, যেটাকে কি হয়, কারা ইউজ করতো, এস্কিমোরা। কেন ইউজ করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, বা খাবারের খোঁজে, বা শিকার মানে ধরার জন্য। ওকে, কিছু তো লিখতে পারবে, ভুলে তো যাবে না, নাম্বার পাবে। আচ্ছা, তারা তাছাড়া শিকার চিহ্নিত করে দুটো কাজ, একটা তোমার হচ্ছে যাতায়াতের কাজ, আর একটা কি করছে, শিকার চিহ্নিত করছে, কি কি ইউজ করে, ঘ্রাণ শক্তিকে ইউজ করে। ক্লিয়ার? নেক্সট চলো, এটা হলো। আচ্ছা, অ্যান্টার্কটিকার মেরু অঞ্চলের জীবজগৎ। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, একদম উপরে ছিলাম আমরা, সুমেরুতে ছিলাম। এখন আমরা কি এসেছি, কুমেরু। সুমেরুকে কি বলা হয়, আর্কটিক। কুমেরুকে কি বলা থাকে, অ্যান্টার্কটিকা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু একটু নিচে আসো, অনেক উপরে ঘুরে নিয়েছি, এবার চলো আমরা দক্ষিণের দিকে দেখি। তো অ্যান্টার্কটিকা মেরু অঞ্চলের জীবজগৎ কি বলছে, তাহলে এটা কি রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে, নিচে রয়েছে। দক্ষিণ মেরুতে উত্তর মেরুর মতো শিল, তিমি, ডলফিন দেখা গেলেও মেরু ভাল্লুক নেই, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো এটা আলাদা। তাহলে মেরু ভাল্লুক কোথায় দেখা যায় না, তাহলে দক্ষিণ মেরুর বৈশিষ্ট্য কি, একমাত্র সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কি, এখানে কিন্তু মেরু ভাল্লুক নেই। এত মেরু ভাল্লুক নিয়ে কথা বললাম, এদের কিভাবে চলাচল করে, কিভাবে থাকে, কি খায়, সব বললাম, কিন্তু এখানে ওই মেরু ভাল্লুক নেই। আর দেখা যায় পেঙ্গুইন, যা উত্তর মেরুতে অনুপস্থিত, এবং এটা কিন্তু ভিভিআই কোশ্চেন আসলে তোমার এখান থেকে এমসিকিউ আসবে। দুটো ইম্পর্টেন্ট, একটা কি বলেছিলাম প্রথমে, সব থেকে উত্তর মেরু, দক্ষিণ মেরু, সুমেরু, কুমেরু। ওকে, আর উপরেরটা কি হলে থাকে, আর্কটিক, নিচেরটা অ্যান্টার্কটিকা। ক্লিয়ার? এবার যে ডিফারেন্স হলো, আমরা সুমেরুতে স্পেশাল কাকে দেখেছিলাম, মেরু ভাল্লুক, লিখে রাখো খাতায়, সুমেরু, মেরু ভাল্লুক। কুমেরুতে মেরু ভাল্লুক থাকে না, কে থাকে, পেঙ্গুইন, যেটা তোমরা সকলে কিউট একদম স্টিকার পাওয়া যায় পেঙ্গুইনের, মেয়েরা পছন্দ করে বেশি। তো পেঙ্গুইন কিউট যেগুলো থাকে, যেগুলো হচ্ছে তোমার কার্টুনে দেখায়, ওই পেঙ্গুইন গুলো কিন্তু কোথায় থাকে, দক্ষিণ মেরুতে। এই পেঙ্গুইনটা আবার উত্তর মেরুতে ঘুরতে চায় না ভাই, ওরা দক্ষিণ মেরুতে থাকে। তাহলে এটা কি রাখলে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে খাতা নিয়ে বসছিল ওখানের মধ্যে নোট করে রাখবে। পেঙ্গুইন অ্যান্টার্কটিকার বিস্ময়। তাহলে কি বলছে, চলো পেঙ্গুইনকে দেখি। এতক্ষণ আমরা মেরু ভাল্লুককে দেখে নিলাম অলরেডি। অ্যান্টার্কটিকায় যে সকল পেঙ্গুইন প্রজাতি পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হলো এম্পারার পেঙ্গুইন। আচ্ছা, এই এম্পারার পেঙ্গুইনকে এত গুরুত্ব কেন দিচ্ছে ভাই, এত পেঙ্গুইন থাকতে? তাহলে চলো এবার জীবন ইতিহাস সম্পর্কে জানা যাক, যে এই এম্পারার পেঙ্গুইনটা কি, জীবন কিরকম। পেঙ্গুইনদের মধ্যে বৃহত্তম হলো এম্পারার পেঙ্গুইন। এরা বরফ ও জল উভয় জায়গাতেই থাকে। তাহলে যেখানে যেখানে বরফ রয়েছে ওখানেও এম্পারার পেঙ্গুইন থাকবে, যেখানে জল রয়েছে ওখানেও এম্পারার পেঙ্গুইন থাকবে। ক্লিয়ার? শীতকালে অ্যান্টার্কটিকায় যখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা, ঘন অন্ধকার নেমে আসছে, তখনই এম্পারার পেঙ্গুইনের বংশ বিস্তার করে। দেখো, মেরু ভাল্লুক কিন্তু শীতকালে বংশ বিস্তার করতো, আর এরাও সেম ভাই, এরা যখন পুরো ঠান্ডা একদম বরফে ঢেকে গেছে, এরাই তখন এরা বংশ বিস্তার করছে। এরা একটি মাত্র ডিম পাড়ে, ডিম পাড়ার পরে পুরুষ এম্পারার পেঙ্গুইনের ওই ডিমটাকে তা দেয়।
তাহলে এই যে এম্পায়ার পেঙ্গুইনগুলো ডিম পারছে, ডিম পেড়ে বাচ্চা হবে, তো ওইটা শীতকালে পারছে 1 নম্বর পয়েন্ট। আর এদের তা দিচ্ছে কে? মুরগির ক্ষেত্রে যেমন তা দেয়, এরাও তা দেয়। তা দিচ্ছে কিন্তু তোমার পুরুষেরা, ওদের বাবারা, তাই তো? আচ্ছা, পুরুষ পেঙ্গুইন তার দু পায়ের সঙ্গে একটা চামড়ার ভাঁজের নিচে ডিমটাকে ধরে রাখে। ডিমে তা দেওয়ার সময় হলো প্রায় 2 মাস। তাহলে ডিম পাড়ার পর ডিমের তা দেয় কতদিন ধরে? 2 মাস ধরে এরা ডিমে তা দেয়। কে দেয়? না ছেলেটা, পুরুষটা। এ সময় পুরুষ এম্পায়ার পেঙ্গুইনরা অনেকে একসঙ্গে জড়াজড়ি করে থাকে। দীর্ঘ সময় কিছু না খাওয়ার ফলে এদের ওজন খুব কমে যায়, কিন্তু ডিম ফুটে বেরোনো বাচ্চাকে পুরুষরাই প্রথম প্রথম খাওয়ানোর দায়িত্ব নেন। এবং দেখো ইন্টারেস্টিং কত, ডিম পারলো, ডিম পারার পর সেটা তা দিচ্ছে 2 মাস ধরে, 1 মাস নয়, 1 মাস নয়, 2 মাস। মানে কতটা স্ট্রাগল করে পুরুষের ক্ষেত্রে দেখো। 2 মাস ধরে ডিমে তা দিল, ডিম ফুটে যখন বাচ্চা হলো তখন প্রথম প্রথম হাত কাপড় মানে খাবার দায়িত্বটা বাবাটাই নেয়। হ্যাঁ, তো প্রথম তাহলে বাবারা খাওয়াচ্ছে, পুরুষরা প্রথম খাওয়ার দায়িত্ব নিচ্ছে। তারপর মা বাবা দুজনেই বাচ্চাকে বড় করার দায়িত্ব নেয়। তাহলে পেঙ্গুইনের লাইফে পরে বাদ দাও, একদম ঘুরতে নিচ্ছি তোমাদেরকে না, আজকে বলেছি প্রথমে যে মেরু অঞ্চলে ঘুরতে যাবো আজকে, তো মেরু হয়ে গেছে, এবার কুমেরুতে চলে আসছি। কুমেরুর মধ্যে আমরা কাকে দেখতে পেয়ে গেছি এখন? পেঙ্গুইনকে। এই যে আমাদের পেঙ্গুইন, পেঙ্গুইনের জগতে চলে আসো। তাহলে পেঙ্গুইনের লাইফস্টাইলটা কিরকম? এরা কি করছে? তাদের বাবারা এদেরকে, দেখো আমিও ঘুরতে আসছি, তোমরা চলে আসো আমার পেছনে। তো এরা কি করছে? এর বাবারা 2 মাস ডিমে তা দিচ্ছে, তারপর যখন বাচ্চা হলো প্রথম খাবারের দায়িত্বটা নিচ্ছে, আর অনেকগুলো ছেলেরা এভাবে মিলে একসাথে গরম করে রাখছে জায়গাটাকে। তারপর যখন বাচ্চাটাকে প্রথম খাওয়ানো হলো, তারপর তার এবার বেড়ে ওঠার দায়িত্ব, গ্রো করার দায়িত্ব বাবা মা দুজন মিলেই নিচ্ছে। আচ্ছা, নেক্সট কি বলছে? গ্রীষ্মের মাঝামাঝি, এটা এটা গ্রীষ্মের হবে, গ্রীষ্মের মাঝামাঝি সময় বরফখণ্ডে বাচ্চারা পাখি পাখি বাচ্চা পাখিরা চড়ে বসে এবং জীবনে প্রথমবার জলের সংস্পর্শে আসে। তাহলে গ্রীষ্মের মাঝামাঝি সময় তখন একটুখানি বরফটা গলবে, তো ওই জন্য বরফখণ্ডে মানে ধরো চারিদিকে একদম জল আর জল, তার মাঝে বরফ রয়েছে, ওই বরফের উপর কিন্তু বাচ্চা পেঙ্গুইনরা ওই পুচকিগুলো ওখানে বসবে এবং জীবনে প্রথমবার জলের সংস্পর্শে আসে। তখন সমুদ্রের জলে থাকা বিভিন্ন প্রাণীদের ধরে খেতে শেখে। তাহলে এরা ডিম পাড়ার পর 2 মাস তা দেবে, তা দেওয়ার পর যখন বাচ্চা হবে সে বাচ্চাগুলোকে বাবারা খাওয়াবে, প্রথম খাওয়াবে, তারপর বাচ্চাটা গ্রো করার বৃদ্ধি করার দায়িত্ব দুজনেই নেবে। এবং তারপর কি হবে না, ওই যে বরফ খণ্ড রয়েছে গরমকালে যখন একটু মানে জল হয়ে গেছে চারিদিকে, তখন ওই বরফের ওপর চাপিয়ে বাচ্চাগুলোকে এবার হচ্ছে জলের কাছে নিয়ে আসবে। এবং তখন কি হবে, প্রথম ওরা যে ওই দেখো না পাখিকে নিজে মানে যখন পাখি গ্রো করে বৃদ্ধি করে তখন কি করে, উঁচু জায়গায় তার মায়েরা নিয়ে যায়, গিয়ে একটু ওড়ানো শেখায়। তো এরা কি করে, ওই মানে কি হয়, জল থেকে শিকার ক্ষেত্রে মানে ধরতে হয় না, তখন আস্তে আস্তে করে ডেভেলপ করতে শুরু করে। ওকে, আচ্ছা, এবার এই যে আমাদের কিউট পেঙ্গুইন গুলো রয়েছে যে উড়ে বেড়াচ্ছে, তাও পেঙ্গুইনটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, মানে ভালো লাগে দেখতে, তাই না পেঙ্গুইনদের? তো এই পেঙ্গুইনের জীবনে অনেক সংকট দেখা যাচ্ছে। মেরু ভাল্লুকের সংকট দেখা যাচ্ছিল, আমার চ্যাপ্টারের নাম কি? পরিবেশের সংকট ও সংরক্ষণ। মেরু ভাল্লুকের সংকটের পেছনে কিন্তু আমরা দায়ী ছিলাম, কারণ আমরা কি করছি, বিশ্ব উষ্ণায়ন করছি, তার ফলে ওই বরফ গলছে, তার ফলে থাকতে পারছে না, তারপর হচ্ছে যে আমরা ওকে মেরে তার চামড়াগুলোকে বার করে নিচ্ছি, কতটা জঘন্য, তাই না? তো ওটার জন্য আমরা দায়ী ছিলাম। এবার দেখো, এবার দেখবো আমরা যে আমাদের এই পেঙ্গুইনের এই সংকটের জন্য কারা দায়ী। ওকে, আচ্ছা, পেঙ্গুইনের সংকটে কি বলছে? ফ্যাটের লোভে, দেখো আবার কিন্তু মানুষ আসছে। ফ্যাটের লোভে 16 শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার করতে শুরু করলো। তাহলে ফ্যাট পাওয়ার জন্য শুধুমাত্র মানুষ কি করছে, পেঙ্গুইনকে, এত সুন্দর যে জীব রয়েছে, এদের মধ্যে এত সুন্দর লাইফস্টাইল রয়েছে, এদের বাবারা এত কষ্ট করছে, মায়েরা এত হার্ড ওয়ার্ক করছে, তাদেরকে মানুষ কি করছে, ইউজ করবে, মারবে। এবার তাদের সংকট দেখা যাচ্ছে। পেঙ্গুইনের তেল থেকে বিভিন্ন কারখানায় সাবান ও জ্বালানি তৈরি শুরু হয়। পেঙ্গুইনের তেল থেকে একসময় এমনকি ওষুধও তৈরি হতো। তাহলে পেঙ্গুইনের তেল থেকে, হ্যাঁ তেল থেকে যে ফ্যাটটা নিয়ে আসছে সেখান থেকে কি হচ্ছে, সাবান পাওয়া যাচ্ছে, জ্বালানি তৈরি হচ্ছে। এবং পেঙ্গুইনের তেল থেকে কি বলছে, একসময় নাকি ওষুধ তৈরি করা হতো। পেঙ্গুইনের পালক জামা কাপড়, টুপি, জুতো ও ব্যাগ তৈরি করতে কাজে লাগে। তাহলে পেঙ্গুইনের মানে প্রত্যেকটা জিনিস ওর ভেতরে দিয়ে চর্বি থেকে স্টার্ট করে ওর তোমার বলো পালক,
তারপর হচ্ছে যে পালক ইউজ করা হচ্ছে, কি কাজে ইউজ করা হচ্ছে, জামা কাপড় তৈরি করতে, টুপি তৈরি করতে, এবং তেল থেকে ওষুধ তৈরি করা হচ্ছে, সাবান তৈরি করা হচ্ছে। মানে খুব একটা ইম্পর্টেন্ট, মানছি ইম্পর্টেন্ট, আমাদের জীবনে দরকার, কিন্তু কাউকে মেরে কি ঠিক করা হচ্ছে? ওর তো জীবন আছে না, ও তো ওই জীবনটা ধ্বংস হচ্ছে। নেক্সট কি বলছে, 1905 সালে আন্তর্জাতিক পক্ষী পাখি মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার জন্য আবেদন জানায়। তাহলে আমরা কি পড়েছি, আপনার নাম সংকট ও সংরক্ষণ। সংকট হলো কেন হয়েছে বুঝলাম, আমাদের জন্য হচ্ছে আলটিমেটলি। এবার সংরক্ষণ কিভাবে করব, তো এই জন্য 1905, তখন তোমার জন্মাও না, তো অনেক কাল আগে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার জন্য আবেদন জানায়। তাহলে প্রত্যেকটা দেখো একটা সংস্থা রয়েছে, প্রত্যেকে সংরক্ষণ করার জন্য, গাছের জন্য রয়েছে আলাদা, পশু পাখির জন্য আলাদা রয়েছে। তো পেঙ্গুইন সংরক্ষণ করার জন্য যে রয়েছে পক্ষী, ওরা কি বলছে, পেঙ্গুইনকে আমাদের রক্ষা করতে হবে, তার জন্য আবেদন জানিয়েছে। 1959 সালে 12টি দেশে অ্যান্টার্কটিক চুক্তিতে সই করে। এর ফলে অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পেঙ্গুইনদের রক্ষা করা সম্ভব হয়েছে। তাহলে এই যে আবেদনটা করেছিল 5 সালে, সেটা দেখো প্রায় 60 বছর, 59 বছর, মানে প্রায় 50 বছর প্রায়, তারপরে গিয়ে কিন্তু সেটা ইফেক্টিভ হয়েছে। ওকে, কিন্তু করেছিল বলেই তো হয়েছিল, তাই না? আচ্ছা, এবার বলছে যে অ্যান্টার্কটিকার পরিবেশ ও দূষণ। তাহলে এখানে এবার কি হচ্ছে, পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে। পরিবেশ দূষণের ফলেই তো এত প্রবলেম, এত কিছু, এবং তার প্রধান মূলে সেই আমাদেরই কাজকর্ম, আমাদেরই কিছু বিহেভিয়ার খারাপ, ব্যাড। তো দেখো আলটিমেটলি আমরা দায়ী হবো। দেখো চলো, পৃথিবীর সব থেকে কম দূষিত স্থান হলো অ্যান্টার্কটিকা, কিন্তু মানুষ সে জায়গায়ও দূষিত করতে শুরু করেছে। অ্যান্টার্কটিকায় যদি কোনো দূষিত পদার্থ পাওয়া যায়, দেখা যায় তার উৎস হলো পৃথিবীর অন্য জায়গা। তাহলে ওটা একদম বিশুদ্ধ ভাই, ওর মধ্যে কোনো তেমন ময়লা ছিল না, কিন্তু অন্য জায়গা থেকে না ওই জিনিসটাকে এসে একদম খারাপ করে দিচ্ছে হাল। তাহলে তার জন্য আলটিমেটলি কে দায়ী? মানুষ। বললাম প্রত্যেকটা কিছুর মূলে রয়েছে মানুষ, এক্ষেত্রে কিন্তু তাই। আচ্ছা, এবার কি বলছে, মানুষের ব্যবহৃত নানা ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে কি বলা থাকে, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, এটা আমরা মনে রাখবে কারণ এটা পরেও আসবে। ও হ্যালন জাতীয় যৌগ আন্টার্কটিকার উপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিচ্ছে, যার ফলে দেখা দিয়েছে ওজোন ছিদ্র। ওজোন লেয়ারটা কি, এটা হচ্ছে একটা লেয়ার, ওজোন স্তর দেখতে পাওয়া যায়, আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে একটা ওজোন স্তর, যার ফলে কি হচ্ছে যে আমার তাপটা আসছে সেটাকে বিকিরণ করতে সাহায্য করে। দেখো এখানে মধ্যে ওটা দেখাবো। ফলে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, এই যে সিএফসি আর হ্যালোন জাতীয় গ্যাসগুলো বাড়ছে না, তার ফলে কিন্তু এই ওজোন স্তরের ছিদ্র দেখা যাচ্ছে। আর ওই ছিদ্র দিয়ে ক্রমাগত অত্যন্ত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ছে, ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া ও জলে বসবাসকারী নানা আণবিক খনিক জীবদের সংখ্যা কিন্তু কমার ঘটনা ক্রমাগত বাড়ছে। তো নেক্সট কি বলছে, আন্টার্কটিকায় জাহাজের চলাচল ক্রমশ বাড়তে থাকে। তাহলে 1 নম্বর কারণ কি বলছে, এই যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা আমার পৃথিবীকে প্রোটেক্ট করছে করছে কিন্তু মানুষের বিভিন্ন কারণে, প্রচন্ড কারণ, মানে ব্যাড হ্যাবিটের জন্য এই পৃথিবীর মধ্যে সিএফসি আর হ্যালন গ্যাসের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে। তার ফলে এই ওজোন লেয়ারের মধ্যে ওজোন হোল তৈরি করছে। তার ফলে সূর্যের মধ্যে থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি UVA, UVB এবং ইউভি মানে আলট্রাভায়োলেট অতিবেগুনি এবং এভিসি, এই সমস্ত ক্ষতিকারক এগুলো রশ্মিগুলো আসছে এবং পৃথিবীতে কি করছে, ক্ষতি তৈরি করছে। 1 নম্বর গেল। 2 নম্বর বলছে, আন্টার্কটিকায় জাহাজ চলাচল ক্রমাগত বাড়তে থাকায় সমুদ্রের জলে চুইয়ে পড়া তেল ক্রমাগত মিশে জলকে দূষিত করে চলছে। মাছ ধরার জাল, যন্ত্রপাতি, দড়ি, বাক্সের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকায় পাখি ও শিলারা যখন এতে আটকে মারা পড়ে। তাহলে এদেরকে কিন্তু তোমার এটা হয়তো মানে ডিরেক্ট মানুষ আটকাচ্ছে না, মানে স্বীকার করছে না, কিন্তু মানুষের কারণেই তো হচ্ছে, এই এদিক ওদিক ফেলে রাখছে, তার ফলে ওখানে আটকে মারা যাচ্ছে। আরেকটা কি রয়েছে না, আন্টার্কটিকায় জাহাজের চলাচল বাড়ছে, এটা বন্ধ করতে হবে। জাহাজের চলাচল বাড়ছে বলে কি হচ্ছে না, চুইয়ে পড়া তেল। আচ্ছা, এই কিছুদিন আগে আমরা পড়েছিলাম আগের কিছু ভিডিওতে, যে সমুদ্রে যে তেল হয় না, অনেক সময় সমুদ্র তো জাহাজ উল্টে যেতেও পারে, ওই তেলগুলো কোথায় যাবে, সমুদ্র জলে গিয়ে মিশবে।
ক্ষতি হবে। তো ওটাও কিন্তু একটা কারণ মরু অঞ্চল দূষণের জন্য। মেরু অঞ্চল, নট মরু। ওকে, দেখো সমুদ্রে নিয়ে যাচ্ছে, তেল পড়ছে, ফলে এটা কি একটি দূষণ তৈরি করছে এবং তার ফলে পেঙ্গুইন ধ্বংস হচ্ছে, মেরু অঞ্চল ধ্বংস হচ্ছে, প্রচন্ড ক্ষতি হচ্ছে। নেক্সট বলছে, মানুষের যেসব আচরণের ফলে বন্য প্রাণীর সংখ্যা বা বিপন্নতা বাড়ছে সেগুলো কি? বললাম কি আলটিমেটলি আমার ক্ষতি করছে মানুষ, আমরা করছি, তাদের ক্ষতি করছি। মানে এই যে ক্ষতিগুলো করছে না, এগুলোও কিন্তু আমাদেরই ক্ষতি করছে। ঘুরে ফিরে এসে আমাদের কাজের জন্য আমাদেরকেই ফাঁসতে হবে, কিন্তু আমরা একারা ফাঁসছি না, সবাইকে নিয়ে ফাঁসছি। তো কি কি সেই কাজ? নাম্বার ওয়ান, দেখো এগুলো ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কি আসবে তোমার, এমসিকিউ আসবে না, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা একদমই নেই, কিন্তু বড় কোশ্চেন এখান থেকে আসতে পারে। হুম, আচ্ছা, তাহলে এক নাম্বার কি বলছে, সম্পদের যথেচ্ছ ব্যবহার। তাহলে তুমি যে সম্পদগুলো রয়েছে, হুম, তার যথেষ্ট ব্যবহার করছে, এক্সেস করছে, তখন কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হবে। বন কেটে ফেলা, যেটা অনেকবার আগে বলেছে যে বন কেটে ফেলা, এর ফলে বন কেটে ফেলার ফলে যেমন কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে, আলটিমেটলি মেরু অঞ্চলে ক্ষতি করছে। এটা একটা মারাত্মক দিক। বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, তাহলে বন্যপ্রাণী বন কাটার ফলে হচ্ছে। মানে এই দুটো কারণ আলাদা করে দেখার কিছু নেই, রিলেটেড। যখন আমি বন কেটছি তখনই তো বনের মধ্যে যে সমস্ত প্রাণীরা বসবাস করতো তারাও মারা যাবে, স্বাভাবিক। পরিবেশকে দূষণ করছি, বিভিন্ন উপায়ে করছি, গাছ কেটে ফেলা একটা পরিবেশকে দূষণ করার কারণ। এছাড়া আরো কলকারখানা ধোঁয়া উঠছে, জাহাজে নিয়ে যাচ্ছে, জাহাজের ফলে জল দূষণ করছে, বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ করছে। আচ্ছা, আর কি বলছে, অন্য দেশ বা জায়গা থেকে অপরিচিত প্রজাতিকে নিয়ে আসা। মানে যে দেখবে বলে রাস্তাতে সাথে সাথে গাছ যেগুলো হয় না, বলে যে এখন গাছটা আমার হাঁপানি হবে, ওটা কিন্তু আমাদের দেশে ছিল না। ওই গম আনছিল যখন, গমের সাথে চলে আসছিল। তাহলে বাইরে থেকে কোনো কিছু প্রজাতি ওটা জেনে, ওটা না জেনে চলে এসেছিল, অনেক ক্ষেত্রে জেনেও নিয়ে আসা হয়, তখন ক্ষেত্রে কিন্তু মানুষ পরিবেশকে দূষণ করে। এটা পরে পড়বে ডিটেলস। আবহাওয়ার পরিবর্তন, শিকার করা বা বন্য প্রাণীর দেহর নানা অংশকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা, এটা তো মানুষের সাথে বলা হোক থাকে, কিন্তু মানুষ টাকার জন্য করবে, এত পড়া হচ্ছে তা সত্ত্বেও গিয়ে দেখবে করা হয়, কিন্তু এটা একটা মারাত্মক কারণ। তো এগুলো তোমাদের বড় কোশ্চেনের জন্য পড়ে রাখবে। নেক্সট কি বলছে তোমার, IUCN, এইটা ভেরি ইম্পর্টেন্ট, খাতায় যেগুলো নোট করতে বলছিলাম তার মধ্যে এই পয়েন্টটা লিখে রাখো, এবং এর ফুল ফর্ম এই এখন জানলে যতদিন পর্যন্ত পড়াশোনা করবে অনেকবার দেখতে, অনেকবার 10 পর্যন্ত তো অনেকবার আসবে IUCN IUCN IUCN, মুখস্থ হয়ে যাবে অলরেডি। প্রথমবার একটু হার্ড লাগবে, IUCN কি রে ভাই এত বড় জিনিস। তো IUCN এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল সলিউশন, এই সরি রিসোর্স। তাহলে এই IUCN কথাটা, এটা একটা সংস্থা, বুঝলি তো, এর মধ্যে প্রকৃতি রিলেটেড যে সমস্ত কথাবার্তা হয় বা সংরক্ষণের জন্য, ওগুলো সব এখানের মধ্যে হয়ে থাকে। তো এটা একটা আন্তর্জাতিক সংস্থা যেটা বিপন্নদের একটি লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট বা তালিকার নাম হলো রেড ডাটা বুক। একদম লাল, কোনগুলো একদম ডেঞ্জারাস জোনে রয়েছে, রেড, রেড কালার লিখে দিলাম নাও, রেড ডাটা বুক। এখান থেকে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ এটাই আসবে যে রেড ডাটা বুক কে প্রকাশ করেছিল, IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ক্লিয়ার? ওকে, এদের তালিকায় বিভিন্ন প্রজাতিকে নানা স্তরে বা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। তো কি সেই ক্যাটাগরি, তোমরা বইয়ের মধ্যে একটা দেখবে দেওয়া রয়েছে ছক সাইডে, ওটাই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সব থেকে প্রথমে রয়েছে কি বিলুপ্ত বা এক্সটিংক্ট। বিলুপ্ত কারা, এ ধরনের প্রজাতির শেষ প্রাণীটিরও মৃত্যু হয়েছে, আর কোনোদিনই এদেরকে দেখতে পাওয়া যাবে না। তাহলে কি বলছে যে এই যে আমরা বিলুপ্ত বলছি, বিলুপ্ত, বিলুপ্ত মানে এরা আর কখনোই ফিরে পাবো না এদের, মানে বিপন্ন প্রায় বলো, বিপদগ্রস্ত রয়েছে এরকম না। যেমন বললাম পেঙ্গুইন বিপদগ্রস্ত রয়েছে, মেরু ভাল্লুক বিপদগ্রস্ত রয়েছে, এই বিলুপ্ত প্রাণীরা বাদ দাও, এদেরকে পাবোই না, যত চেষ্টা করো এদেরকে আর ফিরিয়ে আনা যাবে না। নেক্সট কি বলছে, বন্য পরিবেশে বিলুপ্ত, এক্সটেন্ট ইন ওয়াইল্ড। এই ধরনের প্রজাতিকে কৃত্রিম ভাবে প্রজনন ঘটিয়ে বা চিড়িয়াখানায় বন্দি অবস্থায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। তাহলে বিলুপ্ত যারা তাদেরকে আর, মানে ওরা মারা গেছে ধরে নাও, মানুষ মারা গেলে কি মানুষকে ফিরিয়ে আনা যায়, যায় না, কিন্তু
যেটা তোমার হচ্ছে ওই যে এক্সটিংক্ট ওয়াইল্ড, এটাকে কি করা হচ্ছে কৃত্রিম প্রক্রিয়ায় চিড়িয়াখানায় বন্দি রেখে কিন্তু বাঁচা সম্ভব। তুমি জাস্ট কম্পেয়ার করে এমন ভাবে, বিলুপ্ত মানে কি কোনো মানুষ ধরে মারা গেছে, আর বন্য পরিবেশে বিলুপ্ত মানে কি কোনো মানুষ মারা যাচ্ছে, খুব ডেঞ্জারাস অবস্থা, আইসিইউতে ভর্তি রয়েছে। তাহলে কৃত্রিম প্রক্রিয়া আমি তাকে কি করছি, বাঁচানোর চেষ্টা করছি। যেমন আমরা কি করে দেখি কোনো মানুষ একদম একদম সিরিয়াস কন্ডিশন, তখন আইসিইউতে ভর্তি করি, আইসিইউতে। তো এক্ষেত্রে কি করে, চিড়িয়াখানায় নিয়ে আসা হয়, যার ফলে সেখানে সংরক্ষণ করা যায়। ওকে, নেক্সট বলছে অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে। মানে এরা যে হারিয়ে গেছে আর পাওয়া যাবে না এরকম না, কিন্তু একদম বিপদের মুখোমুখি, বিপদ দরজায় কড়া নাড়ছে এরকম। দেখো, এই ক্রিটিক্যালি মানে অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন, এন্ডেঞ্জার, নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে প্রজাতিটা কিন্তু হারিয়ে যেতে পারে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, বিপন্ন বা এন্ডেঞ্জার। তাহলে আগে কি দেখলাম যে একদম নিকট রয়েছে, ক্রিটিক্যালি সংকটাপন্ন ভাবে এন্ডেঞ্জার। এটা হচ্ছে বিপন্ন, একদম একদম মানে বিলুপ্ত সম্ভাবনা একদম যথেষ্ট। এই যে নিকট ভবিষ্যতে না হলেও বন্য প্রাণী পরিবেশে এদের এদের বিলুপ্তির সম্ভাবনা যথেষ্ট। তাহলে কি বলছে যে কিছুদিন পর, কিছু সময় পর বিপন্ন হবে, এদেরকে হারিয়ে যাবে এরকম নয়, কিন্তু এমনটা না যেটা একদম রিল্যাক্স, সংকট হওয়ার সম্ভাবনা নেই এমনটা নয়, সংকট হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নিকট তা না, বাট রয়েছে। মানে এই যে আইউসিএন বা রেড ডেটা বুক যেটা প্রকাশ করেছে না, প্রত্যেকটা পয়েন্ট খুব সিমিলার লাগবে, জাস্ট টার্মটা দেখে মনে রাখবে। প্রত্যেকটা আমি হাইলাইট করছি, বিপন্ন মানে কি, ইংলিশটা দেখো এন্ডেঞ্জার, প্রথম থেকে আসলে বোঝা যাবে। দেখো ক্লিয়ারলি মনে রাখবে, গোলাবেন একদম। প্রথমে রয়েছে বিলুপ্ত, তোমার শুনে কি লাগবে, আমি বলছি ঠিক আছে এখন বুঝতে পারছো, যখন তুমি নিজে পড়বে পরীক্ষায় পড়া আসবে না, তখন সিরিয়াসলি বলছে তো মাথায় আসবে না যে বিপন্ন আর বিলুপ্তের মধ্যে পার্থক্য কি। তাই যে খাতাটা লিখতে বলেছিলাম ওখানের মধ্যে এই ছকটা বানাও, প্রথম থেকে লেখো। বিলুপ্ত বিপন্ন এগুলোতে তখন তখন বিপন্নকে বিলুপ্ত লিখে দিয়ে আসবে, বিলুপ্তকে বিপন্ন লিখে দিয়ে আসবে, এটা হয় স্বাভাবিক, তোমরা যদি না পড়ো। তাই জন্য কি বললাম, খাতায় লেখো, বারবার ধরে মুখস্থ করো, এটাকে মনে রেখো। আমি যে বললাম সব কনসেপ্ট দিয়ে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থই করতে হবে, এটাকে একটু দুলতন মুখস্থ করো। তো বিলুপ্ত কি বলছে, এক্সটিং, হ্যাঁ এবার নামগুলো মনে রাখলে তার সাথে কি দেখো, বিলুপ্ত মানে ওখানে পাওয়া যাবে না, মারা গেছে, লুপ্ত প্রায় লুপ্ত হয়ে গেছে, আর পাওয়া যাবে না। বন্য পরিবেশে বিলুপ্ত যেটা কি রয়েছে না, আমরা যেটা বললাম আইসিইউ, কৃত্রিম ভাবে তাকে সংরক্ষণ করছি। নেক্সট কি বললাম, অতি সংকট, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, এই দুটো রিলেটেড হলো সেম সেম, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার আর এন্ডেঞ্জার মানে বিপন্ন, এই দুটো সেম সেম। ক্রিটিক্যালি মানে কি, ওরা নিকট একদম কাছে রয়েছে, কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে, আর এটা মানে কি এখনই কাছাকাছি, কিছুদিন পর হয়ে যাবে এরকম না, বাট হয়ে যাবে। ক্লিয়ার? বিপদগ্রস্ত বা ভুলনেরাবল, অদূর ভবিষ্যতে এই প্রজাতিটি হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। মানে অতটা রিস্ক নেই, যেমন বললাম যে ক্রিটিক্যালি যেটা এন্ডেঞ্জার ছিল, মানে কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এদের ক্ষেত্রে অতি মানে ভবিষ্যতে এটা হতে পারে এরকম ধারণা রেখেছে একটা। কম বিপদগ্রস্ত, লোয়ার রিস্ক, যখন কোনো প্রজাতিভুক্ত জীবের সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলেও উপরে তিনটি ক্যাটাগরি 3, 4, 5 মানে কোনগুলো, ওই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, দেখো এখানে মধ্যে ভাববে না যে বাংলা মিডিয়ামে পড়ছি মানে ইংলিশ টার্মগুলো লাগবে না, এখান থেকে এন্ডেঞ্জারটাকে বাংলায় লিখে কিন্তু কোশ্চেন আসতে পারে, ইংলিশ দেবে না এন্ডেঞ্জার, তখন কি করবে, তার জন্য ইংলিশটা কিন্তু দেখে রাখবে। তো 3, 4, 5 কি রয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, বিপদগ্রস্ত বা ভালনারেবল, এইগুলো কিন্তু এগুলো এই যে 4 নাম্বার যেটা লোয়ার রিস্ক, এর 3টে আন্ডার কিন্তু পড়ছে, মানে হতে পারে হয়তো বাট রিস্ক না, মানে থাকবে, বেঁচে থাকবে। আচ্ছা নেক্সট হচ্ছে তথ্য অনুপস্থিত, ডাটা ডেফিসিয়েন্ট, এই প্রজাতিভুক্ত প্রাণীদের আচার আচরণ, অভ্যাস, খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা হলেও বিস্তৃত বা সংখ্যার প্রাচুর্য নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। এটা এতটা ইম্পর্টেন্ট না, মানে ডাটা ডেফিসিয়েন্ট মানে ঠিকঠাক পাওয়া যায়নি যে এদের কতটা আছে না আছে, কি খাওয়া দাওয়া করছে, এগুলো তো পাওয়া যায়নি। আর লাস্ট কি বলছে, যখন কোনো প্রজাতির প্রাণীকে ওপরের কোনো মাপকাঠিতে ফেলা যায় না, তখন তাকে আমরা সমীক্ষা করা হয়নি বা নট ইভালুয়েশন মানে কি,
ইভালুয়েট করা বলে না, যখন তোমার পরীক্ষা রেজাল্ট দাও, পরীক্ষা দাও, ওই যে রেজাল্টটা দেওয়া মানে স্যার লেখে ওটা ইভালুয়েশন বলা থাকে। ইভালুয়েট করেছে, নট ইভালুয়েট এমন গোষ্ঠীতে রাখা যায়। এবং তথ্যের উপর ভিত্তিতে 7টা ক্যাটাগরি পিরামিডে স্থান দেওয়া যায় না। তাহলে কি বলছে যে 7 আর 8 এই যে তথ্য অনুপস্থিত আর নট ইভালুয়েট, এটা কিন্তু আমাদের পিরামিড একটা তৈরি আছে। এখানে আমাদের পিরামিডটা দিইনি, বাট তোমাদের বইতে দেখবে এখন পিরামিড দেওয়া রয়েছে। বইয়ের একদম দেখবে এই সাইডের ডান দিকে লেখা রয়েছে, বাঁ দিকে পিরামিড, সরি বাঁ দিকে লেখা, ডান দিকে পিরামিড রয়েছে, ওটা কিন্তু দেখে নেবে। ওকে, আচ্ছা তার মধ্যে আমাদের এই 6টাই রয়েছে, 7-8টা ইম্পর্টেন্ট না, এই 6টা। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ দেখো, যেগুলো বলেছি আমি, যে যেমন বললাম কিভাবে থাকে, কি কি কারণে ক্ষতি হচ্ছে মানুষের, ওখান থেকে বড় কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনের সম্ভাবনা কম। কিন্তু এখান থেকে তোমার এমসিকিউ আর বড় কোশ্চেন দুটোই আসতে পারে। রেড ডাটা বুক, টিকা লেখো, লিখতে পারবে আশা করি। তখন কি করবে, একটা ছক সুন্দর করে একটা ওই পিরামিডে বানাবে, আর তোমার ডাটাগুলো লিখে দেবে, একদম ফুল মার্কস। ওকে, আর এসিকিউ এমসিকিউ আসতে পারে। নেক্সট কি বলছে, ভারতবর্ষে এরকম কতগুলো বিপন্ন প্রাণীর নাম বলো। তাহলে বিপন্ন প্রাণী মানে কি, যাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। দেখো, বিপন্ন আর বিলুপ্ত, বারবার ধরে বলছি, এই দুটো টাইমই গোলাই। বিলুপ্ত নেই, মারা গেছে, বিপন্ন ক্ষতিগ্রস্ত, মানে ইনডেঞ্জার, ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তাহলে এরকম যারা এখন হারাতে পারে, এরকম প্রাণীর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার, এবারটা ভুল আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন বা সিংহ, অ্যাক্সুলা গন্ডার, লায়ন টেইলর্ড ম্যাকাক এবং খাড়ির কুমির সুন্দরবনে দেখা যায়, গঙ্গা শুশুক, শকুন, রেড পান্ডা, তুষার চিতা। এগুলো কি রয়েছে না, বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে, এরা হচ্ছে এন্ডেঞ্জার প্রাণী। নেক্সট কি বলছে তোমার, বিপন্ন প্রাণীকে, হ্যাঁ চ্যাপ্টারের নাম আবার বলছি, পরিবেশ সংরক্ষণ, সংকট ও সংরক্ষণ। সংকট দেখলাম যে কি কি কারণে সংকট হচ্ছে, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা তাকে সংরক্ষণ করতে পারি। এই সংরক্ষণের জন্য না দুটো ব্যবস্থা রয়েছে। কি কি, একটা হচ্ছে ধরে নাও যে প্রাণীটা সংকটের মুখে আছে, যাকে বাঁচিয়ে রাখতে হবে, ওকে আমি ও যেখানে আছে ওখানে ছেড়ে দিই, ওখানে ওকে আমি প্রোটেক্ট করবো। আরেকটা হচ্ছে তোমার ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটু অন্য জায়গায় রাখি না, ওখানে গিয়ে প্রোটেক্ট করবো। দুটো ভাগ হয়। তাহলে কি সেই দুটো ভাগ দেখো, বহু প্রাচীনকাল থেকে বিপন্ন প্রজাতিকে রক্ষা করার জন্য দেশের নানা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিকভাবে সম্পদের অন্তর্গত জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য গৃহীত সকল পদ্ধতিকে একত্রে জিন ব্যাংকস বলা হয়ে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। জিন ব্যাংকস কি, কিসে আসবে, এমসিকিউ না, 2 নম্বর কোশ্চেন আসতে পারে, জিন ব্যাংকস কি। আচ্ছা, একে দুটি শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে। একটা তোমার কি নিচে দেওয়া রয়েছে দেখো, একটা তোমার হচ্ছে ইন সিটু সংরক্ষণ। ইন মানে কি, যেখানে রয়েছে ওখানেই থাকবে, ওকে আমি বাইরে নিয়ে যাব না। এক্স, যেখানে রয়েছে ওখান থেকে বাইরে নিয়ে যাব, এক্স এক্স করছি, বাইরে নিয়ে যাচ্ছি, এক্সটার্নাল দিকে নিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা তো কি বলছে দেখো, বিপন্ন, এটা আমার 1 নাম্বার। বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশ, সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয়, তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এটা আবার নানা ধরনের হয়ে থাকে, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, ভূপ্রাকৃতিক দৃশ্য, এই ধরনের গুলোকে ইনস্টিটিউ বলা থাকে। তাহলে এখান থেকে কি ইম্পর্টেন্ট, ইনস্টিটিউ মানে কি, যেখানে জীবটা রয়েছে ওই বাস্তুতন্ত্রের মধ্যেই আমরা ওকে সংরক্ষণ করার চেষ্টা করব। এবং এই ইনস্টিটিউট এক্সাম্পল কি, ন্যাশনাল পার্ক, 3টে মোট এক্সাম্পল, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ আর অভয়ারণ্য। এই ইনস্টিটিউট কি আর এক্সটিটিউট কি, এটা এখন থেকে শুরু করে 12 পর্যন্ত অনেকবার তোমার চোখে পড়বে, অনেকবার। 12-এ রয়েছে ইনস্টিটিউট, এক্সটিটিউট আর এই অভয়ারণ্য, বায়োস্ফিয়ার, তখন আর ডিটেলসে রয়েছে, বাট এখান থেকে তোমাদের স্টার্টিং হলো। তখন 12-এ পড়ে তখন মনে থাকবে যে আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম স্কুলওয়ালার, ওখানে কিন্তু বলেছিল 12 পর্যন্ত মনে থাকবে, মনে থাকবে তো। তাহলে একটা পয়েন্ট, একটা জাস্ট পয়েন্ট মনে রাখবে, ইন ভেতরে, আমি যেখানে, আমাকে সেখানে সংরক্ষণ করবে। এক্স, আমি বাইরে নিয়ে যাবে, আমাকে বাইরে নিয়ে গিয়ে ওখানে সংরক্ষণ করবে। ক্লিয়ার। আবার যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে রেখে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, যেটা আমি আগে বললাম যে আমাকে এক্স করছে, আমাকে এক্সটার্নাল দিকে নিয়ে যাচ্ছে, আমাকে বাড়ি থেকে অন্য জায়গায় মিশনে পাঠাই,
মিশনে পাঠিয়ে সংরক্ষণ করছে, বাড়িতে পড়াশোনা হচ্ছে না, বাইরে। হ্যাঁ, দুটো, এটা জাস্ট কম্পেয়ার করে হবে যে দুটো ছেলে, হ্যাঁ, একজনকে বাড়িতে রেখেই পড়াশোনা করছে, মানে তার পড়াশোনা দুটো ছেলেরই পড়াশোনা হচ্ছে না। এইটা, এই গল্পটা মনে থাকবে। একটা ছেলে কি করলো, একটা ছেলেকে মা বলছে ঠিক আছে, মারধর লাগাচ্ছে তো কথা শুনছে, তাই জন্য কেউ বাড়ির মধ্যে ওকে বললো ঠিক আছে তুই তো মারধর খেলে কথা শুনছিস, তাকে বাড়ি পাঠিয়ে লাভ নেই, আমি আমার বাড়ির মধ্যে মানুষ করি। কিন্তু আরেকটা ছেলে এমনই মানে বাজে, ওকে মারুক ধরুক ওর কোনো কিছুতেই পাত্তা দেয় না, একদম অসভ্য। তো তখন কি করছে, তাকে বলছে যে দূর, একে আর বাড়ি থেকে কাজ হবে না, কোনোভাবে একে আর বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না, একে আমি বাইরে পাঠাই, মিশনে পাঠাই। বাইরে পাঠিয়ে দিল, তো সেটা কিন্তু এক্সিটের মধ্যে পড়ছে। নেক্সট কি বলছে যে এই যে হ্যাঁ, তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে চিড়িয়াখানায় বা বোটানিক্যাল গার্ডেনে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিম ভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা বোটানিক্যাল গার্ডেন শুনেছো, হাওড়ায় রয়েছে একটা। তো ওখানে কি হয়, প্রাণীগুলোকে, গাছগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে। আর চিড়িয়াখানা দেখেছো তোমরা, কলকাতাতে অনেক রয়েছে, চিড়িয়াখানা একটা রয়েছে। তো ওখানে কি করা হচ্ছে যে আমাদের জীবগুলোকে, বাঘ ভাল্লুক রয়েছে, তবে এখন দেখবে চিড়িয়াখানায় গেলে রিসেন্ট যাও, ওখানেও প্রাণী কিন্তু তেমন খুব একটা থাকে না, বাঘ ভাল্লুক তো ঘুমিয়ে থাকে। এখন গেলে দেখতে হবে বাঘ, বাঘ ওঠেই না, ও বাঘ ঘুমিয়ে থাকে। তো ওখানেও কিন্তু আস্তে আস্তে এই যে বন্য প্রাণী, এগুলো কিন্তু হ্রাস পাচ্ছে, মানুষ তার নিজের প্রয়োজন ইউজ করছে। আচ্ছা, তারপরে বলছে এ ধরনের সংরক্ষণকে এক্স সিটু, বারবার ধরে বলছি এক্স সিটু, এটাও কিন্তু তোমার ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, রেড কালি দিয়েছে দেখো। এছাড়াও বিশেষত অণুজীব ও জীবদের জিন, বোস, ফলা, জীব এবং বীজকে গবেষণাগারে সংরক্ষণ করে রাখা থাকে। ক্রায়ো প্রিজার্ভেশন, ওর অত জানা দরকার, এটা পরে জানবে। তো বীজ এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা থাকে, কিন্তু টেম্পারেচার থাকে একটা, গ্যাস থাকে একটা, ওখানের মধ্যে সংরক্ষণ করা হয়। তাহলে দুটো জিনিস বুঝলে তোমরা, যে আমাদের যদি উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণ করতে হয়, দু ধরনের ব্যবস্থা থাকে। একটা হচ্ছে তোমার এক্সিটু, ইনসিটু একটা, আর এক্সিটু একটা। এক্সিটু এক্সাম্পল কি হবে, চিড়িয়াখানা হবে, বোটানিক্যাল গার্ডেন হবে। আর ইনসিটু এক্সাম্পল কি হবে না, তোমার ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে তোমার 1 নম্বর ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, আর বায়োস্ফিয়ার রিজার্ভ। খাতার মধ্যে যেটা বলেছিলাম বার করে নিয়ে বসতে, ওখানের মধ্যে একটা ছক বানাও যে সংরক্ষণ কিভাবে করব। দুভাগে ভাগ করবে, একটা হচ্ছে ইনসিটু, একটা হচ্ছে এক্স সিটু। ইনসিটুর মধ্যে যেমন বললাম ন্যাশনাল পার্ক, আমি ইংলিশে লিখে বাংলায় লিখবে। তারপর হচ্ছে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কি হচ্ছে অভয়ারণ্য লিখলে। তারপর এদিকে কি লিখবে, বোটানিক্যাল গার্ডেন, আর লিখলে কি চিড়িয়াখানা, জু। এভাবে তোমরা বাংলায়, এবার ইংলিশে লিখলাম, বাংলায় সুন্দর করে একটা যেটা বইতে রয়েছে ছক বানাও, পরীক্ষার সময় জাস্ট একবার দেখবে, মনে পড়ে যাবে। আর এভাবে লিখে রাখবে, যখন ইনস্টিটিউট লিখলে না, তখন লিখবে নিজস্ব অনুকূল পরিবেশে। এক্সিটু অনুকূল পরিবেশের থেকে বাইরে আমরা এক্সট্রা ভাবে সংরক্ষণ করছি, ছোট করে লিখে রাখলে এগুলো কি শর্ট নোটস এ কাজ করবে। যখন তোমার পরীক্ষা হবে তখন তো বই পড়তে পারবে না, জাস্ট নোটস এগুলো লিখে রাখলে যে ইম্পর্টেন্ট, ওগুলো করে কোশ্চেন আসবে, মনে থাকবে এগুলো। নেক্সট আজকের লাস্ট টপিক হচ্ছে বসুন্ধরা শিখর সম্মেলন, বা যাকে বলা হচ্ছে আর্থ সামিট। তো এই আর্থ সামিটটা কি না, বসুন্ধরা মানে কি পৃথিবী। তাই 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা কিন্তু তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা পরে আসবে, অনেকবার আসবে, আর্থ সামিট মুখস্থ হয়ে যাবে একদম। কিন্তু এখন তো তোমাকে পড়তে হবে ভাই, পরীক্ষাতে এখন তো নাম্বার পেতে হবে। তাহলে তার জন্য লিখে রাখা খাতায় যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট, ইংলিশ টার্মটা ইম্পর্টেন্ট, ইংলিশ থেকে কোশ্চেন আসে। কত খ্রিস্টাব্দে হয়েছিল, সালটা খুব ইম্পর্টেন্ট, এটা সাল 1992 সালে। কোথায় হয়েছিল, ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মানে এটা এত ইম্পর্টেন্ট ছিল, ভূগোলেতে দেখতে পাবে, যখন পড়েছিলাম না তখন মনে হয়ে গেছিল যে ওই আর্থ সামিট 1992 আর ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এটা কিন্তু একবার এক লাইনে মুখস্থ করে নেবে, মানে মনে থাকবে। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এটা তোমরা কি হিসেবে করে রাখবে,
এই দুটো থেকে এমসিকিউ জন্য রাখবে, আর এই পুরোটা তোমার 2 নাম্বারের জন্য। একে বলা থাকে এজেন্ডা 21। 21 দফাতে হয়েছিল, তাই এর নাম এজেন্ডা 21। এর মুখ্য বিষয় কি কি? স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বনের সংরক্ষণ, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জল সম্পদের সঠিক ব্যবহার, সমুদ্রের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা। আলটিমেটলি তোমার হচ্ছে যে পরিবেশকে রক্ষা করতে আমাদের কি কি করতে হবে, কি কি ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা কিভাবে আমাদের নেচার বা পরিবেশকে রক্ষা করতে পারবো, এটা নিয়ে তোমার ডিটেলস এখানে আলোচনা করা হয়েছিল। কোথায়? ব্রাজিলের রিও ডি জেনারেটরে 1992 সালে, যার নাম তোমার আর্থ সামিট বা বসুন্ধরা শিখর সম্মেলন। ক্লিয়ার? তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে শেষ। পরে দেখা হবে নেক্সট ভিডিও যেটা রয়েছে, একটা পার্ট হলে কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এখান পর্যন্ত আজকের ভিডিওর মধ্যে কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কোশ্চেন করবে কমেন্ট বক্সে, এবং তোমাদের পড়াশোনার জন্য আর কি কি দরকার, কি কি করলে ভালো হয়, তো তোমাদের মতামত দিও। স্কুলওয়ালার পক্ষ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই। আর নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আচ্ছা, তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা কি তোমাদের ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 10, যেটার মধ্যে মেরু অঞ্চল ছিল, সুমেরু কুমেরু প্রত্যেকটা জিনিস কিন্তু কভার হয়ে গেছে। পরিবেশের সংরক্ষণ ওটাও কিন্তু কভার হয়ে গেছে। ঠিক আছে? কোনো জায়গায় কোনো ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এখানের মধ্যে দেখেছি আমরা, হ্যাঁ আজকে যে পড়ালাম ওর মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা তোমার কি, যে মেরু অঞ্চলে, উত্তর মেরুতে তোমাদের দুটো কোশ্চেন করছে, এটা কমেন্ট করো। আমি ততক্ষণ পড়ালাম, এবার এটা কমেন্ট করো। যদি কমেন্টে উত্তর দিতে পারো তাহলে যেন পড়ি লাভ হয়েছে, নয়তো যেন তোমরা শোনোনি, তাই তো? আচ্ছা, দুটো কোশ্চেন রয়েছে। একটা হচ্ছে তোমার যে উত্তর মেরুতে বা যেটা সুমেরুতে কোন প্রাণী দেখা যায় যেটা কুমেরুতে দেখা যায় না, আর দক্ষিণ মেরুতে কোন প্রাণী দেখা যায় যেটা উত্তর মেরুতে দেখা যায় না। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কোশ্চেন ধাঁধা রইলো তোমাদের জন্য। উত্তরটা দিয়ে দিও কমেন্ট বক্সে, আর তাহলে জানবো যে ভিডিওটা দেখেছো কমপ্লিট ভাবে। একটা গল্প করে মনে রাখো। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।